সবাইকে একটু জয়েন করার জন্য বলো। আচ্ছা, তোমাদের দুটো তিনটে জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে এপ্রিলের যারা রয়েছে, ঠিক আছে, এপ্রিল ব্যাচের যারা রয়েছে তাদের বলে দিচ্ছি, তোমাদের যে নন টেকনিক্যাল যে পরীক্ষাটা আছে, ঠিক আছে, নন টেকনিক্যাল আর টেকনিক্যাল পরীক্ষাটা কালকে হবে, ঠিক আছে। তার মধ্যে জিআই পার্টের কোশ্চেনটা আমি কালকে পাঠিয়ে দেবো, আর টেকনিক্যাল পার্টের কোশ্চেনটাও আমি কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর যারা আগস্ট ব্যাচে রয়েছে তাদেরকেও বলে দিচ্ছি, তাদেরও সেম কেস হবে। তোমরা তো টেকনিক্যাল নেই অনেকে, এই নন টেকনিক্যাল নেই অনেকে, টেকনিক্যাল কোশ্চেনটা তোমরা কালকে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের ছুটি থাকবে হচ্ছে লক্ষ্মী পুজোর পর অবধি, মানে 2 সপ্তাহ ছুটি থাকবে, ঠিক আছে। এবার তোমাদের যদি কারোর কম ছুটি দরকার পড়ে বলতে পারো, বেশি ছুটি দরকার পড়ে বলতে পারো। তো মোটামুটি তোমরা, আমি ডেট বলে দিচ্ছি কবে থেকে তোমরা মোটামুটি আবার আমরা ক্লাস স্টার্ট করবো। তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে গিয়ে 24 ক্লাস হবে নেক্সট, ঠিক আছে। 24 পড়েছে সানডে। সানডে যদি পুজো থাকে তাহলে সানডে হবে না, মন্ডে হবে, ঠিক আছে। তোমাদের মন্ডে একটা দিন আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। যদি সানডে পরীক্ষা পুজো থাকে তাহলে মন্ডে ক্লাস হবে, আর যদি সানডে না থাকে তাহলে সানডে 24 তারিখে ক্লাস হবে, ঠিক আছে। এই তো সানডে স্যার সবাই হুম সবাই স্যার লক্ষ্মী পুজোর পরেই করায় স্যার ক্লাস, হুম 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 তো অসুবিধা নেই। লক্ষ্মী পুজোর পরেই হবে, ঠিক আছে। ওটা যাবেই হবে তো, তবে একদিন হয়ে যাবে আর কি। আর ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মোটামুটি থাক। আর আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা এটা তোমাদের জন্য কোনো চার্জেবল হবে না, ফ্রি থাকবে। সেটা হচ্ছে তোমাদেরকে সবাইকে জয়েন করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা 9টা থেকে, ঠিক আছে, প্রত্যেকদিন রাত্রিবেলা 9টা থেকে আমরা একটা ওই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর 10টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তো ইউটিউব লাইভ হবে জিনিসটা, ঠিক আছে, ইউটিউব লাইভে হবে। তোমাদের একটু প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে, এটাই একটা রিকোয়েস্ট থাকবে। রাত্রিবেলা 9টা থেকে হয়তো হার্ডলি 15 মিনিট হবে বা 20 মিনিট হবে, ঠিক আছে। ধরো 10টা কোশ্চেন ডিসকাস করতে যতটুকু সময় লাগে, তোমাদের কাছে ওই একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা ফ্রি অফ কস্ট, কোনো কিছু নেই, তোমরা একটু ইউটিউবের লিঙ্কটাতে জয়েন করো, তোমাদেরকে পাঠানো হবে। সেটা নভেম্বর মাস থেকে করা হবে, ঠিক আছে। আর তোমরা সবাই কিন্তু ভিডিও দেখো। আমার কাছে যা রিপোর্ট আসছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু অনেকজন ভিডিও দেখছো না, ঠিক আছে। তো প্রত্যেক দিন দেখবে তোমাদের কোশ্চেনও চলে যায়, উইথ সলিউশনও চলে যায়, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই দিনের একটা পার্টিকুলার সময়তে আহ, সেটা দেখে নেবে। সব থেকে ভালো হচ্ছে ঘুম থেকে উঠে 10টা কোশ্চেন একবার পড়ে নিলে, নিজে একবার অ্যান্সার করলে, যদি করতে পারো তো খুব ভালো, নিজের অ্যান্সার, না হলে সলিউশনটা দেখে সলিউশনটা জেনে নিলে, ঠিক আছে। আর এটাকে ফেলে রাখবে না, কারণ দেখবে 10টা 10টা করে করতে করতে এরকম করে তো মোটামুটি যেরকম এস্টিমেট দেওয়া আছে যে মোটামুটি 3 মাস হবে। তো 3 মাসের কাছাকাছি গেলে কিন্তু তোমার কাছে হাজারখানা কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে, 1000 কোশ্চেন হয়ে যাবে ফর টেকনিক্যাল নন টেকনিক্যাল। তো সময় নষ্ট করবে না, ঠিক আছে। সময় নষ্ট করলে কিন্তু তোমরা পরে ওটা রিকভার করতে পারবে না, কারণ এগুলো হচ্ছে স্যার কি আপনি বলতো। এবার স্যার মানে আপনারা দুজনেই স্যার, ম্যাডাম আর স্যার স্যার দুজনেই স্যার সলিউশন তো করেই দেন কোশ্চেন স্যার, আমি দেখেছি। হ্যাঁ, ওই তো সলিউশন করে দেওয়া আছে, ওই জন্যই বলছি যে তোমরা দেখবে প্রত্যেকদিন, ঠিক আছে, ভিডিওটা দেখবে, কারণ ওতে অনেক পরিশ্রম করা হচ্ছে, ঠিক আছে। তো ওটা ভিডিওটা দেখবে, তাহলে দেখবে তোমাদের অনেক হেল্প হবে আর কি। আর একসাথে সবকিছু করতে যাবে না। অনেকে কি করে, জমিয়ে রেখে দিল, ঠিক আছে, পরে একদিন দেখবো। তো ওইটা করলে কি হবে, ওইটা করলে তোমার টাইম পেরিয়ে যাবে, ঠিক আছে, দিনেরটা দিনে দিনে শেষ করে ফেলবে, ঠিক আছে।
যাতে করে কি হয় তোমাদের একটা অভ্যাস তৈরি হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার করার পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স জানো তো খুব ডাইনামিক টপিক, ঠিক আছে? ডাইনামিক টপিক মানে এতটাই ডাইনামিক, হয়তো ধরো আমি তোমাকে 50,000 খানা কোশ্চেন করালেও সেখান থেকে একটা কমন আসবে না, 50,000 কোশ্চেন করালেও হয়তো তোমার কাছ থেকে মানে তুমি সেটা কমন পাবে না, এমন একটা ডাইনামিক টপিক। তো ওই জন্যই বলছি যে কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা ওই রকমই, ওই 10 টাকাতেই মনে হয় করা হবে এখন, সেটা নভেম্বর মাস থেকে হবে। তো ওই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটাতে কিন্তু তোমরা জয়েন করো। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের ফ্রি থাকবে, যারা তোমরা ফুল কোর্স পড়াশোনা করো, ঠিক আছে? নন টেকনিক্যাল যারা পড়াশোনা করো তাদের জন্য ফ্রি থাকবে। আচ্ছা, তো শুরু করা যাক। মোটামুটি এসেছে লোকজন, বাকিটা পরে জয়েন করুক। আচ্ছা দেখো, আজকে আমরা কি করব, আজকে আমরা তোমার ডিসি মেশিনের ক্লাসিফিকেশন নিয়ে পড়বো। এবার ডিসি মেশিনকে তোমরা আশা করি জানো যে কতগুলো ভাগে ক্লাসিফাই করা হয়। বেসিক্যালি দেখো ছবিতে লেখা আছে কতগুলো ভাগ হয় ডিসি মেশিনের। স্যার দুটো। হ্যাঁ, দুটো। দুটো স্যার। একটা হচ্ছে সেলফ এক্সাইটেড, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, ঠিক আছে? এবার সেলফ এক্সাইটেড কি জিনিস, সেপারেটলি এক্সাইটেড কি জিনিস, সেগুলো আমরা পরে পড়ছি। তো দেখো, সেপারেটলি এক্সাইটেড কে ফার্দার ক্লাসিফাই করা যেতে পারে কি কিভাবে। একটা হচ্ছে কম্পাউন্ড, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে শান্ট, ঠিক আছে? আবার কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড, একটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড। এবার এই দুটো ক্লাসিফিকেশন ছাড়াও আর এক ধরনের ক্লাসিফিকেশন হয়, বলতে পারবে কেউ? কম্পাউন্ডের আরো দুটো ক্লাসিফিকেশন হয়, কারো জানা আছে? স্যার ওই কিউমুলেটিভলি কম্পাউন্ড ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউমুলেটিভ কম্পাউন্ড, আর একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড। একটা স্যার ডিফারেন্সিয়াল। হ্যাঁ, কিউমুলেটিভ কম্পাউন্ড, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, ঠিক আছে? এটা আরো একটা টাইপের কম্পাউন্ড মেশিন, ঠিক আছে? ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তো এইগুলো হচ্ছে গিয়ে তোমার বেসিক ক্লাসিফিকেশন অফ ইওর সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, ঠিক আছে? তো সেলফ এক্সাইটেশন আর সেপারেটলি এক্সাইটেশনের মধ্যে ফারাকটা কি? সেলফ এক্সাইটেশন মানে হচ্ছে, আমি উল্টো লিখেছি, না ঠিক লিখেছি, সেপারেটলি আমি উল্টো লিখেছি, এগুলো সব সেলফ এক্সাইটেড হবে, ঠিক আছে? সেপারেটলি এক্সাইটেড না, এটা সেপারেটলি এক্সাইটেড নয়, সেলফ এক্সাইটেড হবে, সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড মানে কি আর সেপারেটলি এক্সাইটেড মানে কি? সেলফ এক্সাইটেড মানে হচ্ছে তোমাকে ওই জন্য আলাদা করে কোনো সাপ্লাই দিতে হবে না ফিল্ডে, ঠিক আছে? ইলেকট্রিক যে ফিল্ডটা থাকবে, সেই ফিল্ডে তোমাকে কোনো সেপারেট সাপ্লাই দরকার পড়ছে না। আর সেপারেটলি এক্সাইটেড মানে হচ্ছে সেপারেটলি তোমাকে সেখানে একটা আলাদা করে ফিল্ডে সাপ্লাই তোমাকে দিতে হবে, ঠিক আছে? সেপারেটলি তোমাকে সেখানে আলাদা করে ফিল্ডে সাপ্লাই দিতে হবে। তো দেখো, এই ছবিটার ইয়েতে একটা ক্লাসিফিকেশন দেখো। সবার আগে আমরা একটা, এটা এটা সেপারেটলি হবে, কথাটা এটা ভুল হয়েছে, এটা সেপারেটলি হবে, সেপারেটলি এক্সাইটেড। তো সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন কিরকম দেখতে হয়? জেনারেলি এরকম দেখতে হয়। তো এখানে দেখতে হওয়ার মানেটা কি? দেখতে হওয়ার মানেটা হচ্ছে দেখো, এখানে এই যে ফিগারটা, এখানে আমি একটা কয়েলকে দেখিয়েছি, দিস ইজ বেসিক্যালি ইওর ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে? ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং। এবং এই ফিল্ড ওয়াইন্ডিং এ আলাদা করে আমি একটা ব্যাটারির থ্রু দিয়ে প্লাস মাইনাস, সাপোজ আমি বলছি ভিএফ একটা সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? ফিল্ডের একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সাপোজ ভিএফ। আর এখানে ধরো ফিল্ডের একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ সে আরএফ একটা, এখানে সাপোজ একটা আরএফ একটা রেজিস্ট্যান্স আছে, ইয়ের ফিল্ডের রেজিস্ট্যান্স আছে আরএফ, ঠিক আছে? আর এইখানে দেখো, এইখানে আমি একটা অ্যারেঞ্জমেন্ট শো করেছি, যেটাকে আমরা বলছি আর্মেচার বেসিক্যালি, ঠিক আছে? আর্মেচারের মধ্যে এই ভেতরের পোর্শনটাকে আমরা কি বলি জানা আছে? এই ছোট পোর্শনটাকে, গোল্লার বাইরেটাকে ব্রাশ। ব্রাশ স্যার বলে ব্রাশ থাকি, ব্রাশ। ব্রাশ বলে থাকি। আর এই ভেতরে যে রেজিস্ট্যান্সটা দেখানো হয়, দ্যাট ইজ বেসিক্যালি আর্মেচার রেজিস্ট্যান্স। আর এই ভেতরে যে ভোল্টেজ সোর্সটা থাকে, সেটা ডিপেন্ড করে আমি কি ধরনের ডিভাইস ইউজ করছি তার উপর। দেখো, যে সমস্ত ডিভাইসের সঙ্গে এরকম একটা প্রাইম মুভার অ্যাটাচ করা আছে, সেগুলো জেনারেলি জেনারেটর হিসেবে আমরা আইডেন্টিফাই করি। তো এখানে আমি যে ছবিটা এঁকেছি, দিস ইজ বেসিক্যালি সেপারেটলি এক্সাইটেড, হ্যাঁ সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে? একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ছবি এঁকেছি। আর এইখানে যে ছবিটা এঁকেছি দেখো, এখানে কি করা হয়েছে, এখানে কোনো এক্সটার্নাল প্রাইম মুভার দেখানো নেই। তো এক্সটার্নাল প্রাইম মুভার দেখানো না থাকার মানেটা কি? দেখানো না থাকার মানেটা হচ্ছে যে এখানে তোমার এটাকে আমরা মোটর হিসেবে ব্যবহার করবো, ঠিক আছে? তো সেপারেটলি এক্সাইটেড মোটর, সেপারেটলি এক্সাইটেড মোটর হিসেবে আমরা এখানে ব্যবহার করবো। তো এক্ষেত্রে আর দু তিনটে প্যারামিটার আমাদের খেয়াল রাখতে হয়। দ্যাট ইজ, দেখো যদি জেনারেটর হয়, জেনারেটর হলে কি হবে, তোমার এখানে আমাকে লোড কানেকশন করতে হবে, তাই তো?
সাপোজ আমি এখানে একটা রেজিস্টিভ লোড দেখাচ্ছি, এখানে আমাকে একটা লোড কানেকশন করতে হবে, তাই এখানে যদি লোড কানেকশন করি তো কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে হবে, আর এই কারেন্টটাকে আমরা কি বলি, আর্মেচার কারেন্ট বলে থাকি। আর এই যে টার্মিনালটা রয়েছে যেখানে আমি লোডটা লাগিয়েছি সেখানে একটা ভোল্টেজ ধরে নিতে হয় যেটি ভিটি, টার্মিনাল ভোল্টেজ হয় ভিটি, ঠিক আছে। তো এই যে জেনারেটরের ইয়েটা লাগিয়েছি, ঠিক আছে, জেনারেটর সার্কিটটা আমি ড্র করেছি, সাপোজ এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে আরএল, ঠিক আছে। যদি এটা আমি কানেকশনটা কমপ্লিটই করে দিই, সাপোজ যদি কানেকশনটা আমি কমপ্লিটই করলাম, যদি কানেকশনটা কমপ্লিটই করি তো দেখো এইখানে এই যে সার্কিটটা আমি ড্র করেছি, এই সার্কিটে তুমি একটা কেভিএল ইকুয়েশন লিখতে পারো, ঠিক আছে। এই সার্কিটে একটা কেভিএল ইকুয়েশন লিখতে পারো, চেষ্টা করতে পারবে কেউ কেভিএল ইকুয়েশনটা? কিরকম কেভিএল ইকুয়েশন, দেখো দেখো এইখানে একটা তোমার ইজি আছে, জেনারেটেড ভোল্টেজ আছে, এইখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর এইখানে একটা ব্রাশ আছে, ঠিক আছে। এই ব্রাশের পর যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টলি লোড লাগানো আছে। তো তুমি যদি এখানে একটা কেভিএল ইকুয়েশন লিখতে চাও, কেভিএল ইকুয়েশন কিরকম লিখতে পারবে দেখো, মনে রাখবে যেহেতু এটা জেনারেটর, তার মানে কি ইজিটা, জেনারেটেড ভোল্টেজ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ভিটি, টার্মিনাল ভোল্টেজের থেকে। তার মানে আমাদের কি করতে হবে, ইজি থেকে বাকি যে সার্কিটের ড্রপ গুলো আছে, ঠিক আছে, বাকি যে ড্রপ গুলো আছে সেইগুলো আমাকে বাদ দিতে হবে, কারণ ইজিটা এখানে বড়। তো ইজি যদি বড় হয় তাহলে ইজি মাইনাস কি লিখবো দেখো, এর মধ্যে দিয়ে কত IRA কারেন্ট, হ্যাঁ আইআরএ লিখবো, রাইট, আইআরএ লিখবো। আচ্ছা, মাইনাস ব্রাশ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, ব্রাশ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ভিটি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ভিটি, এখান থেকে ভোল্টেজ ড্রপটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে ভিটি। আর এই ভিটি কে আমরা সমান সমান কি লিখতে পারি, আইএ ইন্টু আরএল, আইএ কারেন্টটা তো এর মধ্যে দিয়ে যাবে, লোডের মধ্যে দিয়ে ফ্লো হবে, তো আইএ ইন্টু আরএল এইভাবে লিখতে পারি। তো জেনারেলি এই ব্রাশের ভোল্টেজ ড্রপটাকে তুমি সাপোজ এরকম একটা নাম দিয়ে দিলে ভি ব্রাশ, ঠিক আছে, ভি ব্রাশ এরকম ভাবে তুমি লিখতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু দুটো ব্রাশ আছে, ঠিক আছে। তোমাকে ব্রাশের যে ভোল্টেজ ড্রপের কথাটা বলেছো সেটা কিন্তু তোমাকে দুটো ব্রাশের ক্ষেত্রে কনসিডার করে বলতে হবে। তো এই ব্রাশ ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি ফর টু ব্রাশেস, ঠিক আছে, দুটো ব্রাশকে কনসিডার করে এটা করা আছে এই ভোল্টেজ ড্রপটা, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এখান থেকে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি। তো সিমিলারলি দেখো এই ইকুয়েশনটা নিয়ে কারোর কোনো অসুবিধা আছে কিনা, এই পার্টটুকু নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করতে পারো। না স্যার। স্যার ব্রাশটা কি করে লেখা যায়, মানে ভিটি ওটা লিখলেই হবে নাকি? ব্রাশটা নিয়ে হচ্ছে ব্রাশটাকে তুমি ভি ব্রাশ হিসেবে লিখতে পারো, মানে এরকম এরকম ভাবে লিখলে ধরো ইজি ইকুয়াল টু তুমি একবার এরকম ভাবে লিখতে পারো ইজি মাইনাস আইএ আর এ মাইনাস, অ্যাকচুয়ালি যেরকম ভাবে লেখা হয় টু ভি ব্রাশ হিসেবে লেখা হয়, ঠিক আছে, টু ভি হ্যাঁ ব্রাশ, স্যার, ভোল্টেজটা ড্রপ হচ্ছে তো ব্রাশে, তাই তো? হ্যাঁ ওই জন্য ইকুয়ালস টু ভিটি, অথবা এখান থেকে ইজি সমান সমান তুমি লিখতে পারো ভিটি প্লাস আইএ আর এ প্লাস টু ভি ব্রাশ, যেখানে ভি ব্রাশ যেটা আছে সেটা কিন্তু একটার ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, ড্রপ ফর ওয়ান ব্রাশ এরকম ভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে, ড্রপ ফর ওয়ান ব্রাশ। তো এইটা হলো গিয়ে তোমার কেভিএল ইকুয়েশন ফর দি তোমার ডিসি জেনারেটর ফর সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন, ঠিক আছে। তো এইটাকে তুমি এক নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখলে। তো সিমিলারলি তুমি যদি মোটরের ক্ষেত্রে চিন্তা করো, তো মোটরের ক্ষেত্রে কি হবে, তো সবই একই থাকবে, এটা ফিল্ড রইলো, এখানে ধরো তুমি একটা ভিএফ ভোল্টেজ দিলে, সেই ভোল্টেজ দেওয়ার জন্য সাপোজ এখানে একটা আইএফ কারেন্টের ফ্লো হলো, ঠিক আছে। এবার এখানে তো তোমার আর এ রয়েছে, আর এখানে যে জেনারেটেড এখানে যে ভোল্টেজটা থাকে দ্যাট ইজ আমরা বলি ব্যাক ইএমএফ। এবার ব্যাক ইএমএফ এর কনসেপ্টটা আমি আগের দিন বলেছিলাম, তাও আমি এবারে আরো একটু বলবো, আরো একবার বলবো, ঠিক আছে। আর এখানে আমি যে টার্মিনালে ভোল্টেজটা অ্যাপ্লাই করি দ্যাট ইজ ভিটি, ঠিক আছে, দ্যাট ইজ ভিটি। এবার এর ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনটা কি হবে, এর ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনটা বাইরে থেকে ভেতরের দিকে হবে, বিকজ ইট ইজ এ মোটর। তো মোটর হওয়ার জন্য এই ভেতর থেকে কারেন্টের ফ্লো হবে, এদিক থেকে এই ডাইরেকশনে কারেন্টের ফ্লো হবে, এবং এর ফলে তোমার মোটরটা ইটসেলফ ঘুরতে শুরু করবে, ঠিক আছে। এই প্রাইম মুভারটা দেখানোর উদ্দেশ্যটা কি, প্রাইম মুভারটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে একে এক্সটার্নালি আমাকে আর্মেচারটা ঘোরাতে হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা একটা জেনারেটরের ফিগার। আর এক্ষেত্রে প্রাইম মুভারটা দেখানো দরকার পড়ছে না, কারণ হচ্ছে এখানে তুমি সাপ্লাই দেওয়ার জন্যই মোটরটা ঘুরছে, ঠিক আছে, তো তুমি সেইখান থেকে এটাকে ডিরাইভ করতে পারো এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এখানে তুমি যদি কেভিএল ইকুয়েশনটা লেখো, কি কেভিএল ইকুয়েশন লিখতে পারবে বলো দেখি এই সার্কিটটার জন্য, সাপোজ এখানে আইএ যদি ইয়ে হয়ে থাকে, বলো এখানে বড় কে হবে,
ইবি বড় হবে না ভিটি বড় হবে, কে বড় হবে? টার্মিনাল ভিটি ভোল্টেজ বড় বড়, হবে ভিটি স্যার বড় ভিজি হবে। বড় তো স্যার। হ্যাঁ, ভিটি গ্রেটার দেন ইবি, তাই তো? স্যার। তাহলে এবার ভিটি মাইনাস আইআরএ ভিটি মাইনাস আইএআরএ প্লাস ইবি নাকি? ঠিক করে বলো। কোশ্চেন, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে না, তোমরা উত্তর বলবে। ভিটি মাইনাস আইআরএ। হুম, স্যার এখানে ব্রাশের ড্রপ হবে। হ্যাঁ ব্রাশের ড্রপ ধরতে হবে তোমাকে। মাইনাস মাইনাস তাহলে 2v ব্রাশ, ঠিক আছে, 2vb 2v 2v ব্রাশ ধর, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইবি, তাই তো? তুমি এরকম ভাবে লিখতে পারো, দ্যাট ইজ ইকুয়ালস টু ইবি, তুমি এইভাবে লিখতে পারো। তাই এই ইকুয়েশনটাকে তুমি আরো মডিফিকেশন করে তুমি তোমার মতো চেঞ্জ করে লিখতে পারো, ঠিক আছে। তো দিস ইজ ফর দি সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন। এবার এই সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনের মধ্যে আমি তোমাদের এই দুটো ইকুয়েশন যেমন বললাম, তার প্যারালালি আরেকটা জিনিস বলে রাখি, একটা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ কি জিনিস, ঠিক আছে? একটা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ কি জিনিস? ব্যাক ইএমএফ নিয়ে আমি আগে একবার একটু বলেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে, ধরো আমি তোমাদের একটু মনে করিয়ে দিতাম। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে যদি একটা কয়েল থাকে, গল্পটা ভালো করে মনে রাখবে, একটা কয়েল যদি থাকে, তো কয়েলে তুমি যখনই এখানে কোনো একটা ভোল্টেজ সাপ্লাই দিলে, ধরো কোনো একটা এসি হোক বা ডিসি হোক, ফর এক্সাম্পল আমি যদি ডিসি সাপ্লাই দিই, ফর এক্সাম্পল এদিকে প্লাস এদিকে মাইনাস, তুমি এটা সাপ্লাই দিলে, তো ডিসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে? লেঞ্জের লয়ের জন্য যেটা তো। হ্যাঁ, লেঞ্জের লয়ের জন্য যেটা হয় আর কি, ঠিক আছে। তো তুমি যখনই এর মধ্যে সাপ্লাই দেবে, তাহলে কি হবে? এর মধ্যে যেটা কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, তার মধ্যে এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে। তো আমরা ইন্ডাক্টরের নেচার কি জানি? ইন্ডাক্টর বাই নেচার ডাজ নট অ্যালাউ চেঞ্জেস ইন কারেন্ট, এই কথাটা মনে রাখবে। ডাজ নট অ্যালাউ চেঞ্জেস ইন কারেন্ট, ঠিক আছে, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, ডাজ নট অ্যালাউ চেঞ্জেস ইন কারেন্ট। এবার তুমি যখন ইনিশিয়ালি ব্যবহার করেছিলে ইন্ডাক্টরটাকে, তখন তো তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। এবার তার পর মুহূর্তে তুমি যখন এর মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিলে, তখন তার মধ্যে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো, তার মানে দেয়ার ইজ এ চেঞ্জ ইন কারেন্ট। চেঞ্জ ইন কারেন্ট মানে কত? সাপোজ আই ইকুয়ালস টু, প্রথমে 0 অ্যাম্পিয়ার ছিল, সেখান থেকে আই ইকুয়ালস টু আইএ অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো, ঠিক আছে। তো এই চেঞ্জটাকে তো ইন্ডাক্টর অ্যালাউ করবে না। তো ইন্ডাক্টর অ্যালাউ না করার জন্য তোমাদের আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম, যে কোনো একটা সার্কিটে যদি কারেন্টকে সেম রাখতে হয়, কারেন্টকে সেম রেখে যদি সত্যি কথা বলতে কি, এখানে অপোজিং নেচারটাকে যদি শো করাতে হয়, একটা যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমি তোমাদের উদাহরণে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়? একটা ভোল্টেজ সোর্স আমাদের কনসিডার করতে হয়। ভোল্টেজ সোর্স কনসিডার করতে হয় কার এগেইনস্টে? ইন দ্য অপোজিট পোলারিটি অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, মানে যে পোলারিটিতে সাপ্লাই ভোল্টেজটা আছে, তার ঠিক অপোজিট পোলারিটিতে একটা সাপ্লাই ভোল্টেজ আমাকে কনসিডার করতে হয়, ঠিক আছে, টু অ্যাডজাস্টমেন্টের জন্য। তো ইন্ডাক্টরের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা হয়। ইন্ডাক্টর কি করে? যেহেতু কারেন্টের চেঞ্জকে অ্যালাউ করবে না, তো সেই জন্য চেষ্টা করে কি, যে এই সোর্সের পোলারিটিটাকে আটকানোর জন্য, সোর্সের পোলারিটিকে অপোজ করার জন্য ঠিক অপোজিট পোলারিটিতে, ঠিক আছে, সোর্সকে বাধা দেওয়ার জন্য একটা অপোজিট পোলারিটিতে একটা ভোল্টেজ ইনডিউস করে, একটা ভোল্টেজ ডেভেলপ করে তার একপাশে। সো দিস সেম ভোল্টেজ ইজ নাথিং বাট ইওর ব্যাক ইএমএফ ফর এ ডিসি মেশিন, ঠিক আছে। এখানে যেটা ব্যাক ইএমএফ আমি বলছি, দ্যাট ইজ বিকজ অফ ইওর ব্যাক ইএমএফ, ঠিক আছে। যখনই তুমি এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ, এই ভেতরে থাকা যে আর্মেচারের কন্ডাক্টর গুলো থাকবে বা আর্মেচারের কয়েল গুলো থাকবে, তারা কিন্তু এই কারেন্টটাকে অ্যালাউ করতে চাইবে না, ঠিক আছে। তো টু রিডিউস দ্য এফেক্ট অফ আর্মেচার কারেন্ট অর টু রিডিউস দ্য ভ্যালু অফ আর্মেচার কারেন্ট, কি হবে? এই ইবিটা ডেভেলপ হবে, ঠিক আছে, এই ইবিটা ডেভেলপ হবে যাতে করে কারেন্টটা স্বতঃস্ফূর্তভাবে ফ্লো হতে না পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাক ইএমএফ এর কনসেপ্ট। তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। টু অপোজ দি সাপ্লাই ভোল্টেজ, coil itself develops a voltage in the opposite polarity of the supply to reduce the effect of current change, ঠিক আছে, কারেন্টের চেঞ্জটাকে সে রিডিউস করছে। তো এইটা হলো ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট রিগার্ডিং ইওর ব্যাক ইএমএফ। আর এখানে তোমার ডান দিকে তোমরা সার্কিটটা দেখলে। তো সিমিলারলি দেখো, এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো, ঠিক আছে। আর ব্যাক ইএমএফ এর ব্যাপারটা যেটা বললাম সেটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তো এরপরে যদি এখানে কারোর কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা পরেরটা এগিয়ে যাব। এই 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 স্যার হ্যাঁ, বলছি ব্যাক ইএমএফ কারেন্টের যে চেঞ্জটা আছে সেটাই বাধা দেয় তো। বাধা তাহলে দেয় তো। যখন আমরা মোটরে সাপ্লাই দিই তাহলে কি কারেন্টের ফ্লো হতে দেয় না? না, কারেন্টের ফ্লো হতে দেয় না সেটা নয়, ফ্লো তো হবেই। প্রথমে তুমি যখন সাপ্লাই দেবে, সঙ্গে সঙ্গে কারেন্টের ফ্লো হবেই, মানে কারেন্টের ফ্লো হওয়াটাকে কেউ আটকাতে পারবে না।
কিন্তু ইন্ডাক্টর বাই নেচার ওটাকে আটকানোর চেষ্টা করবে, ঠিক আছে। মানে মানে ধরো, তার মধ্যে যে ইনস্ট্যান্টানিয়াস চেঞ্জটা হয়ে থাকে সেই চেঞ্জটাকে বাধা দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা হয়তো বাধা হয়তো পুরোপুরি দিতে পারবে না, কিন্তু সে তার ইন্টেন্সিটি, তার চেষ্টা থাকবে সেটাকে বাধা দেওয়া, ঠিক আছে। এবং সেই জন্যই আস্তে আস্তে কি করবে, ভোল্টেজটা যখন বিল্ড আপ হয়ে যাবে, যখন এই অপোজিশন ভোল্টেজটা বিল্ড আপ হয়ে যাবে, তখন এই কারেন্টটাকে রিডিউস করে দেবে। যেমন তোমরা দেখবে, তোমরা পড়ে থাকবে, ধরো টার্মিনাল ভোল্টেজ যদি 230 ভোল্ট হয়, তো ব্যাক ইএমএফ হয় 220 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আদারওয়াইজ যদি ভোল্টেজ ডিফারেন্সটা না হতো, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টের ফ্লো হয়ে যেত, ঠিক আছে। এবং এই এই যে স্যার কয়েলটা রয়েছে, ব্যাক ইএমএফটা কেমন থাকে ওইটা? ওর কি স্ট্রেংথ বাড়াতে থাকে? ইয়েস, ভোল্টেজটা আস্তে 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 বাড়তে থাকে। তুমি যদি একটা স্যার ব্যাক গ্রাফে, ইএমএফ যদি বেড়ে যায়, হুম, মোটর রোটেট করবে? হ্যাঁ রোটেট করবে তো। ব্যাক ইএমএফ বাড়তে বাড়তে একটা লেভেল পর্যন্ত তো যায়। ধরো 220 ভোল্টের তুমি যদি সাপ্লাই দাও, বা 230 ভোল্টের যদি 220 ভোল্টের যদি তুমি সাপ্লাই দাও, তো তার জন্য ব্যাক ইএমএফটা তো ইনিশিয়ালি জিরো থাকে। ব্যাক ইএমএফটা আস্তে আস্তে বাড়তে 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 ধরো 210 ভোল্ট বা 215 ভোল্ট এরকম রেঞ্জে গিয়ে পৌঁছে যায়, ঠিক আছে। আর এইটা তো হয় আস্তে 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 ইনক্রিজ করে, তো এটা তো ইনিশিয়ালি কোনো ভোল্টেজ থাকে না। তুমি যদি একটা জেনারেটরকে ধরো, জেনারেটর টার্মিনাল এমনি খুলে বাইরে পড়ে আছে, সেই মোটর ধরো একটা মোটরের ধরো যেটাকে সাপ্লাই দেওয়া হয়নি, যদি সাপ্লাই না দেওয়া হয়ে থাকে, তাহলে তুমি যদি এখানে একটা মাল্টিমিটার ঠেকাও, হিসাব মতো কোনো ভোল্টেজ আমি পাবো না, এটাই তো স্বাভাবিক। তা কোনো ভোল্টেজ কেন পাই না? তার কারণ হচ্ছে এখানে কোনো ইবি ডেভেলপ থাকে না। অনেকে ভাবতে পারে যে এখানে হয়তো ইবি ডেভেলপ হয়ে পড়ে আছে, যদি ইবি ডেভেলপ হয়ে পড়ে থাকতো তাহলে তো আমরা এখানে হাত দিলেই শক খেতাম। ইভি ডেভেলপমেন্ট হয় মানে তুমি যখন ভোল্টেজটা সাপ্লাই করছো, ভোল্টেজ সাপ্লাই করার পর ইভিটা আস্তে 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 ইনক্রিজ করতে থাকে, ফ্রম 0 টু সাপোজ 210, 215 বা 200 এরকম একটা রেঞ্জে ডেভেলপমেন্ট হয়। বুঝতে পারলে কি বলতে চাইছি? আর এটা খুবই ইনস্ট্যান্টেনিয়াস হয়, মানে এটা খুব বেশিক্ষণ ধরে হয় না, ইনস্ট্যান্টেনিয়াস, মানে হঠাৎ করেই, মানে সঙ্গে সঙ্গে এক কথায় বলতে পারো সেটা ডেভেলপমেন্ট হয়ে যায়, ঠিক আছে। আমি এটা ব্যাক ইএমএফ এর কথা বলছি। তুমি ভেবে দেখো না, যদি ব্যাক ইএমএফ ব্যাক ইএমএফ ধরো 10 ভোল্ট বা 5 ভোল্ট বা কিছু একটা ভোল্টেজ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তুমি এখানে তুমি যদি এখানে ভোল্ট মিটার ঠেকাও, তাহলে তুমি এখানে ভোল্টেজ পাবে, হ্যাঁ, কিন্তু সেটা তো হয় না, ঠিক আছে, কিন্তু সেটা তো হয় না। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, এটা একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো তার দিয়ে শর্ট সার্কিট করে দাও, সাপোজ সে শর্ট সার্কিট করে দিলে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম আসতে পারে। সেটা কখন আসতে পারে বলো তো? ধরো তুমি জাস্ট সাপ্লাই দেওয়ার পরে খুলে নিয়েছো, আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে শর্ট সার্কিট করছো, মানে রেসিডুয়াল ম্যাগনেটিজমের এফেক্ট যতক্ষণ পর্যন্ত থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এই সার্কিটটার জন্য সেটা হবে না, কারণ এখানে তো রেসিডুয়াল ম্যাগনেটিজমের কোনো এফেক্ট নেই, এখানে তো সার্কিটটাকে আলাদা করা আছে, ফিল্ডটাকে আলাদা করা আছে, তো এই সার্কিটটার জন্য কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। এটা মনে রাখবে যে কোন রকম ভোল্টেজই কিন্তু আমরা পাই না। তুমি ধরো একটা ডিসি জেনারেটর খুলে পড়ে রয়েছে, তুমি তাকে ভোল্টমিটার দিয়ে যদি ঠেকাও, তাহলে কি ভোল্টেজ পাবে? কখনোই ভোল্টেজ পাবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল পয়েন্ট আর কি। দেখো এবার নেক্সট যাচ্ছি। এবার দেখো, আমরা প্রথমে পড়লাম হচ্ছে এটা সেপারেটলি, বারবার এটা সেল করা আছে, এটা সেপারেটলি হবে, ঠিক আছে, সেপারেটলি হবে। তো সেপারেটলি এক্সাইটেডটা আমরা পড়লাম। এবার আমরা পড়বো সিরিজ মেশিনের জন্য। তো সিরিজ মেশিনের জন্য বেসিক্যালি তোমাদের আইডিয়া আছে যে সিরিজ মেশিনের জন্য যে ফিল্ড থাকে, সেই ফিল্ডটাকে সিরিজে কানেকশন করা হয়, ঠিক আছে। ফিল্ডটাকে কিসে কানেকশন করা হয়? সিরিজে কানেকশন করা হয়। কার সাথে? আর্মেচারের সাথে। আর্মেচারের সার্কিটের সাথে সিরিজ সার্কিটে কানেকশন করা হয়। এবার ফিল্ডের একটা রেজিস্ট্যান্স সাপোজ ধরে নিলাম আর এসি ধরা হয়, আর্মেচার রেজিস্ট্যান্সকে আর এ দিয়ে লেখা হয়, আর এখানে জেনারেটর যেহেতু, তো ইজি দিয়ে দেখানো হয়। তো এবার যদি আমি এখানে একটা লোড কানেকশন করি, ফর সেখানে একটা লোড যদি কানেকশন করি, যদি একটা লোড কানেকশন করি, তো তার রেসপেক্টে তুমি যদি ডায়াগ্রামটা ড্র করতে চাও, তো কারেন্টের ডাইরেকশন এই দিক থেকে এইদিকে হবে, এই দিক থেকে এইদিকে কারেন্টের ফ্লো হবে এইভাবে, ঠিক আছে। তো এই দিকে যদি আই এ কারেন্ট থাকে, সাপোজ আই এ লোড কারেন্ট রয়েছে, এখানে ধরো টার্মিনাল ভোল্টেজ আছে ভিটি, এখানে ধরো লোড আছে আর এ। তো দিস ইজ বেসিক্যালি এ জেনারেটর সার্কিট, ঠিক আছে। এটা হচ্ছে ডিসি সিরিজ জেনারেটর, ঠিক আছে, এটা জেনারেটরের সার্কিট। আর এটা হচ্ছে তোমার মোটরের সার্কিট। মোটরের সার্কিট দুটোকে আমরা পাশাপাশি করছি, পাশাপাশি করলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ডেভেলপ হয়, ঠিক আছে। আর এখানে একটা ভুল করে আমি এটা ড্র করে দিয়েছি, ঠিক আছে।
এটা তো মানে ইরেজও করা যাবে না, না এটা ইরেজ করা যাবে না, ঠিক আছে। তো এইটা হবে না কিন্তু, এই পার্টটা কিন্তু মোটরে হবে না। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ডিসি জেনারেটরের সার্কিট, আর এখানে তুমি একটা প্রাইম মুভারকে লাগিয়েছো। তো এই ডিসি জেনারেটরের ক্ষেত্রে বলো দেখি কেভিএল ইকুয়েশন বলো দেখি কি লিখবো, কে বলবে? এখানে কি কেভিএল ইকুয়েশন লিখতে পারি বলো? প্রথমত বলো বড় কে, ইজি বড় না ভিটি বড়, কে বড়? স্যার ইজি বড়। ইজি বড়। ও ইজি গ্রেটার দ্যান ভিটি, এটা তো বোঝা গেল। এবার বলো ইকুয়েশন কি লিখবো, কেভিএল ইকুয়েশন। এই লুপেতে কেভিএল ইকুয়েশন কি লিখবো বলো? প্রথমে দেখো, প্রথমে রয়েছে একটা ব্যাটারি, ইজিটা বড়, তারপরে আছে একটা ভোল্টেজ ড্রপ মাইনাস আইএ ইন্টু আর এ, কারণ আইএ কারেন্ট ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে, মাইনাস ভি ব্রাশ, 2 ভি ব্রাশ লেখো, ব্রাশে ভোল্টেজ ড্রপ হচ্ছে, মাইনাস মাইনাস কোনটা হবে? মাইনাস হবে তোমার এই যে সিরিজ রেজিস্ট্যান্স ড্রপ, দ্যাট ইজ মাইনাস আই ইন্টু আর ইন্টু এসি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? দ্যাট ইজ ভিটি হবে, ভিটি দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখতে পারবো? আই এ ইন্টু আর এল এর সাথে ইকুয়াল লিখতে পারবো। এর অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সাপোজ সে আইএ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? আইএ ইন্টু আর এল, ঠিক আছে। সো এইটা হয়ে যাবে তোমার টোটাল কেভিএল ইকুয়েশন ফর দিস লুপ, ঠিক আছে। এই লুপের যদি তুমি কেভিএল ইকুয়েশনটা ড্র করো তাহলে এরকম একটা তুমি লিখতে পারবে, ঠিক আছে। তো দেখো এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই ইকুয়েশনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারণ এইগুলোর উপরেই কিন্তু এরপরে আমরা আস্তে আস্তে প্রবলেম করা শুরু করবো। এগুলোর উপরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবলেম করা স্যার বাদল মনে হচ্ছে জয়েন করতে পারে। হ্যাঁ, ও বাদল না করবে না, কি একটা লিখেছিল না মেসেজে, ঠিক আছে। আমি দেখলাম। আজকে হঠাৎ মেশিন, আজকে হঠাৎ মেশিন মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কালকে থেকে ছুটি পড়ে যাবে, কালকে তোমাদের পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে। কালকে তোমাদের ছুটি পড়ে যাবে, আর তোমাদের খুলবে, ক্লাস চালু হবে হচ্ছে 25 তারিখ থেকে, অথবা 24 তারিখ যদি ইয়ে থাকে, 24 তারিখ যদি পুজো থাকে তো 24 তারিখ হবে না, 25 তারিখ ক্লাস হবে, ঠিক আছে। 2 সপ্তাহ ছুটি থাকবে, তো ওই জন্য মেশিনটা পড়িয়ে দিচ্ছি। আর বাকিগুলো তো মোটামুটি অনেকটাই পড়ানো হয়ে গেছে, মেশিনটা তো অনেকটাই বাকি আছে, তো ওটাকে একটুখানি কভার করে দিচ্ছি আর কি। তো এবার দেখো, তো সিমিলার ক্ষেত্রে তুমি যদি একটা মোটরের ক্ষেত্রে দেখো, ধরো মোটরের ক্ষেত্রে কি হবে? তুমি এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দেবে, সাপোজ সে ভিটি একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছো, এখানে যদি একটা আর্মেচার রেজিস্ট্যান্স আর এ কনসিডার করো, এখানে যদি একটা তুমি ব্যাক ইএমএফ ইবি কে কনসিডার করো, এটা যদি আরএসি হয়, তাহলে এবার তোমরাই বলো যে আমরা ইকুয়েশনটা কি লিখবো, বলো এই সার্কিটের জন্য ইকুয়েশন কি লিখবো? যে কোনো একজন বলো কি হবে কেভিএল ইকুয়েশন। স্যার ভিটি মাইনাস ভিটি মাইনাস আইআরএ ড্রপ, আইএ আর এ ড্রপ, তারপরে স্যার ব্রাশের ড্রপটা আছে, 2 ব্রাশ মাইনাস ড্রপ, 2 ভিবি, তারপরে আইএ আর এসি হতো ওটা, তারপরে ঠিক ঠিক আইএ আর এসি টা আগে বলা উচিত, হ্যাঁ আইএ আর এসি, ঠিক আছে, দ্যাট ইজ, তারপরে মাইনাস 2 ভি ব্রাশ, ভি ব্রাশ হচ্ছে তারপরে আইএ ইন্টু আর এ ইকুয়াল টু ইবি, সেই কোড ইবি হবে। ইকুয়াল টু ইউ। সো এইটা হয়ে গেল কি আমাদের কাছে কেভিএল ইকুয়েশন ফর আওয়ার ডিসি সিরিজ মোটর, ঠিক আছে। এটা হয়ে গেল গিয়ে ডিসি সিরিজ মোটর, ডিসি সিরিজ মোটর। এবার তোমরা একটা জিনিস, তোমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলে দিই, সেটা হচ্ছে দেখবে ডিসি সিরিজ মোটর, তোমাদের একটা পয়েন্ট শুনে থাকবে যে ডিসি সিরিজ মোটর শুড নেভার বি রান অন নো লোড, ঠিক আছে। ডিসি সিরিজ মোটর should never be run on no load, should never be run on no load, ঠিক আছে, should never be run on no load। তো এই রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এখান থেকে দেখে কি মনে হচ্ছে কেন বলে যে নো লোডে রান করানো উচিত নয়? বলতে পারবে না স্যার। কার কোনো আইডিয়া? দেখো ব্যাক ইএমএফটার জন্য কি সার্কিট, বলো। স্যার হ্যাঁ ভিটি আর ইবিটা কি ইকুয়াল হয়ে যায় তার জন্য কি? বলো হচ্ছে ব্যাক ইএমএফ এর জন্য তো বটেই,
আমি এইমাত্র তোমাদের একটা কথা বললাম না যে ইনিশিয়ালি ব্যাক ইএমএফ কত হয়, জিরো হয় ইনিশিয়ালি। ইনিশিয়ালি যদি ব্যাক ইএমএফ জিরো হয়, দেখো এই ফর্মুলাটাতে আমি বলে দিচ্ছি ফরসে ভিটির ভ্যালু রয়েছে, সাপোজ সে আমি বলে দিলাম 230 ভোল্ট, ঠিক আছে, আর এই ফর্মুলাটাতে, ঠিক আছে, আর ধরো ব্রাশ ভোল্টেজ ড্রপ আমি ধরে নিচ্ছি 2 ভোল্টের, ঠিক আছে। তাহলে তুমি এখানে যদি বসাও, তুমি দেখো কি পাচ্ছ, তুমি এখানে একটা ভ্যালু পাচ্ছ এই রকম যে 230 -4 মাইনাস ইবিটাকে আমি জিরো লিখে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস ইবি ইকুয়ালস টু, ওইদিকে যদি তুমি নিয়ে যাও আইএ আর এ প্লাস আর এসি, ঠিক আছে, এইটা দাঁড়াচ্ছে। এবার এখান থেকে যদি তুমি আইএ বার করতে চেষ্টা করো, দেখো কত হচ্ছে, যদি ইবিটা ইনিশিয়ালি জিরো থাকে তাহলে এখানে কত হচ্ছে 226, ঠিক আছে, ডিভাইডেড বাই এইখানে দেখো আর এ প্লাস আর এসি, আর এ প্লাস আর এসি, ঠিক আছে। এই যদি তুমি আর এ প্লাস আর এসির ভ্যালুটা বসাও, সেটা খুবই কম হয়। কি তোমাদের বলেছিলাম না রেজিস্ট্যান্সের জন্য, যে রেজিস্ট্যান্সের না, তোমরা এখনো বলিনি ওটা, সেটা হচ্ছে যে এই সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স বা আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম হয়, ঠিক আছে, 0.1 ওহম বা খুব ম্যাক্সিমাম হলে 1 ওহম। তা যদি আমি ম্যাক্সিমাম 1 ওহমও ধরে নিই বা দুটো মিলিয়ে যদি ম্যাক্সিমাম 2 ওহমও ধরি, তুমি এখানে বুঝতে পারছো কতটা কারেন্ট হচ্ছে, রেঞ্জটা এখানে যদি ঠিক আছে, খুব হাই কারেন্টের ফ্লো হবে, ঠিক আছে। তাহলে এই হাই কারেন্টের যদি ফ্লো হয় তাহলে কি হবে, এখানে যে কয়েল থাকবে, এখানে যে কয়েল থাকবে সব জ্বলে যাবে। তো ওই জন্য কি করতে হচ্ছে, এইখানে যে শ্যাফটটা রয়েছে সেই শ্যাফটের সঙ্গে আমাকে সবসময় লোড কানেকশন করে রাখতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা একটা পার্ট, ঠিক আছে। এইবার এইটার সঙ্গে একটা ট্রিক আমি তোমাদেরকে বলি, দেখবে কিছু কিছু বুদ্ধিমান স্যারেরা আছেন যারা এটা জানেন এবং যারা এটা করতে পারেন। সেটা হচ্ছে যে দেখবেন অনেকে কি করে, লোড না লাগিয়েও ডিসি মোটরকে চালিয়ে দেয়, ঠিক আছে, লোড না লাগিয়েও ডিসি মোটরকে চালিয়ে দেয়। ইট ইজ পসিবল। কিভাবে পসিবল ভালো করে বোঝো। কেউ বলতে পারবে যে লোড না লাগিয়েও ডিসি মোটরকে আমরা চালাই, হাউ ইট ইজ পসিবল বলতে পারবে কেউ? স্যার হাই রেজিস্ট্যান্স ইউজ করে। হাই রেজিস্ট্যান্স ইউজ করে তো বুঝতে পারলাম, তোমার কথাটা ঠিক বলেছো, কিন্তু কি করে প্র্যাকটিক্যালি করে বলতে পারবে? আমি তোমাদের বলছি, দেখো ভালো করে বোঝো। এইখানে তুমি যদি একটা স্টার্টার কানেকশন করো, স্টার্টার, ঠিক আছে, তো এই স্টার্টারের পর কি হয়, স্টার্টারের পর তোমার ভোল্টেজ সাপ্লাইটা থাকে, বেসিক্যালি টার্মিনালটায় ভোল্টেজ আসে। তো স্টার্টারের মধ্যে তোমরা খেয়াল করে দেখবে এরকম একটা হ্যান্ডেল থাকে, আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকে এরকম, ঠিক আছে। তুমি খেয়াল করে দেখবে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটার এই যে একটা পোর্ট রয়েছে, এইদিকে যে পোর্টটা রয়েছে, সাপোজ ধরো এই যে হ্যান্ডেলটা রয়েছে, ঠিক আছে, এই হ্যান্ডেলটা তোমার সাপ্লাইয়ের পিন, এই যে এই সাপ্লাইয়ের পিনে এখানে প্লাস ভিটি সাপ্লাই যাচ্ছে, আর এই রেজিস্ট্যান্সের এই পার্টটা থেকে তুমি আর্মেচারকে ফিট করছো, ঠিক আছে। এইখানে তোমার আর্মেচারে এইখানে সাপোজ এই আরএসির এই পয়েন্টটা, সাপোজ আমি যদি এ ধরে নিচ্ছি, এ পয়েন্ট, তাহলে দিস ইজ এ পয়েন্ট। ওনারা কি করেন দেখবে, ওনারা কিন্তু এইটাকে কখনো কাট করে না, মানে আর্মেচার এইখানে যে তোমার ইয়েটা রয়েছে, মেশিনটা রয়েছে, সেই মেশিনটাকে ওনারা কি করছেন, স্টার্টারটাকে আর মুভ করান না, স্টার্টারটাকে মুভ না করিয়ে স্টার্টারটাকে তোমার এই ইনিশিয়াল পজিশনেই ছেড়ে রেখে দেন। ইনিশিয়াল পজিশনে ছেড়ে রাখার মানেটা হচ্ছে তোমার স্টার্টারের জন্য হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, সেই স্টার্টারের রেজিস্ট্যান্সটা এইখানে কারেন্টটাকে কন্ট্রোল করে, কম কারেন্ট পাঠায়, ঠিক আছে। এবং তোমরা এইখান দিয়ে আরেকটা টেস্ট করে দেখতে পারো, সেইটা হচ্ছে খুব ভালো একটা টেস্ট করতে পারো, তোমরা যদি একটুখানি এটাকে বাড়াও, ঠিক আছে, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত অল্প অল্প তুমি যদি বাড়াও, তুমি একটু বাড়ালে সঙ্গে সঙ্গে একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে এইখানে স্পিডটা বাড়তে শুরু করবে, ঠিক আছে। তুমি যখনই এই রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমাবে, সঙ্গে সঙ্গে দেখবে স্পিডটা ইনক্রিজ করতে শুরু করবে। তখনই তোমরা আইডিয়া পাবে যে এই আমি যত হ্যান্ডেলটাকে এই জিরো রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যাব, এটা অ্যাকচুয়ালি হাই রেজিস্ট্যান্স, এটা অ্যাকচুয়ালি জিরো রেজিস্ট্যান্স, আমি যত জিরো রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যাব তত স্পিডটা অ্যাবনর্মালি বাড়তে থাকবে। তুমি যদি ভুল করে এটাকে এখানে কানেকশন করে দাও বেশিক্ষণের জন্য, ঠিক আছে, এত হাই স্পিড নিয়ে নেবে যে মেশিনটা ড্যামেজ হয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমরা ডিসি মেশিন সেক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে ডিসি মোটরটা কি করছি, এক্সটার্নালি তো কোনো লোড লাগাচ্ছি না, কিন্তু এই রিওস্ট্যাটটাকে যে স্টার্টারটা রয়েছে সেই স্টার্টারটাকে আমি ইনিশিয়াল পজিশনে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর একটু ভ্যারিয়েশন করে এর স্পিড চেঞ্জটাকে আমরা নোটিস করতে পারছি এখান থেকে।
যে একটু ভ্যারিয়েশনের জন্য কতটা স্পিড বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য যদি পুরোটা কাট হয়ে যায় তাহলে হিউজ অ্যামাউন্ট অফ স্পিড হয়ে যাবে, তখন কিন্তু এই মেশিনটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা তোমরা একটু খেয়াল রাখবে, তোমাদের যেটা বললাম যে কেন একটা ডিসি মোটরকে নো লোডে রান করানো হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ল্যাবে এটা করতে পারি, নো লোডে লোড না লাগিয়েও রান করাতে পারি। তার মেন রিজনটা হচ্ছে আমরা স্টার্টারটাতে তার হ্যান্ডেলটাকে কখনো ফুল থেকে লোতে নিয়ে যাই না, ঠিক আছে, ওই ফুল কন্ডিশনেই রেখে দিই, তার জন্য ভোল্টেজটা পুরোপুরি এই স্টার্টারের মধ্যে ড্রপ হয়ে যায়, ঠিক আছে। এই পয়েন্টটা খেয়াল রাখবে। আর যদি এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। আমি কি বললাম বুঝতে পারলে তো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা? দেখো হ্যাঁ স্যার, বুঝেছি। সেটা তো হ্যাঁ স্যার, বলতে পারি। ওটা খুব স্পিডে ঘুরে না, ধীরে ধীরে ঘুরে নাকি স্যার কোনটা বলো? মোটরটা? মোটরটা, হ্যাঁ রেজিস্ট্যান্সটা বেশি থাকার হ্যাঁ, জন্য? রেজিস্ট্যান্স বেশি থাকার জন্য মোটর খুব আস্তে আস্তে ঘুরবে, হুম। মোটর আস্তেই ঘুরবে, ঠিক আছে, যেহেতু এখানে তুমি রেজিস্ট্যান্সটা দিয়ে রেখেছো, এই রেজিস্ট্যান্সটা তুমি যদি দিয়ে রেখেছো ওই জন্য। স্যার যেই কমাবো স্যার টপ করে বার্ন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ মানে ওই বার্ন, দেখো কাটাটা যেটা। শোনো, বার্ন নয় ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যত তুমি স্পিড বাড়াবে, তোমাদের আরো ডিটেলে বলবো পরে, যত তুমি এটাকে বাড়াবে তত স্পিড, তত কি হবে, তত ফ্লাক্স রিডিউস করতে শুরু করবে, ফ্লাক্স যত রিডিউস করবে তত স্পিড বাড়তে শুরু করবে। যদি স্পিড বাড়তে শুরু করে তাহলে এই যে আর্মেচার রয়েছে, আর্মেচারের মধ্যে কন্ডাক্টর সব ছিটকে বাইরে বেরিয়ে চলে যাবে। বার্ন হচ্ছে পরের জিনিস, ঠিক আছে। স্পিড বাড়া মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে যাবে, মানে ভেতর থেকে বাইরের দিকে বডিগুলো, যেগুলো তুমি তো একটা আর্মেচারের স্লটের মধ্যে আর্মেচার কন্ডাক্টর গুলোকে বসিয়ে রেখেছো, তার যদি এক্সট্রা ওয়ার্ডের ফোর্স বেশি হয়ে যায় তখন ও কি করবে, ওই স্লট থেকে ছিটকে বাইরে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, হাই হাই স্পিডের জন্য, বেশি ভেরি হাই স্পিডের জন্য, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন রিজন। আগুন তো লাগবে, আগুন তো লাগবে, আগুনটা তো আলটিমেট, কিন্তু আগুনটা নয়, মেন রিজনটা হচ্ছে স্পিডটা ইনক্রিজ করবে। এটা হচ্ছে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, খেয়াল রাখবে, আমি এটা ডিসি সিরিজ মোটর বলছি বলে তোমাদের বললাম। দেখো আমি এগুলো এটা নিয়ে আবার হয়তো পরে বলবো। দেখো এখানে এই অবধি কারো কোনো প্রশ্ন আছে কিনা? না। হ্যাঁ, না। দেখো নেক্সট দেখো, আমরা সিরিজ পড়েছি, সিরিজ পড়লাম, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো দ্যাট ইজ শান্ট, ঠিক আছে, এটা হচ্ছে সেপারেটলি হবে, এটা সেপারেটলি হবে। এটা পড়া হয়ে গেছে, সিরিজ পড়া হয়ে গেছে, এবার পড়বো শান্ট, ঠিক আছে। দেখো শান্ট মোটরটা বেসিক্যালি কিরকম করা হয়, শান্ট মোটরটার ক্ষেত্রে বা শান্ট জেনারেটরের ক্ষেত্রে কিরকম করা হয়, আর্মেচারের সাথে ফিল্ডের যেটা থাকে, যে ফিল্ডটা থাকে আর্মেচারের সাথে ফিল্ডটাকে দেখো প্যারালালে কানেকশন করা হয়েছে, ঠিক আছে, আর্মেচারের সাথে ফিল্ডটাকে দেখো প্যারালালে কানেকশন করা হয়েছে। আর এখানে একটা টিপিক্যাল ফিগার আমি ড্র করেছি, কিছু কিছু বইতে দেখবে এরকম ভাবে ফিগারটা ড্র করা থাকে লম্বা লম্বি, ঠিক আছে, এই কয়েলটাকে এরকম ভাবে প্লেস না করে এরকম ভাবে প্লেস করা থাকে। কেউ বলতে পারবে যে এই ফিগারটা ঠিক না এই ফিগারটা ঠিক? এই দুটো ডান ফিগার, দিকেরটাই ঠিক, এইটা ঠিক না এটা ঠিক? যেটা আঁকলেন স্যার ওইটাই। এটা ঠিক? হুম, আমাদের তো আচ্ছা, স্যার কলেজে এইভাবেই দেখিয়েছে। এটা ঠিক। কি দেবো যদি? হ্যাঁ হ্যাঁ। দেখো আর কারো কোনো বক্তব্য আছে কোনটা ঠিক, এইটা ঠিক না এইটা ঠিক? দুটো একই, একটু ভালো জিনিস। আর কেউ কিছু? আচ্ছা, দেখো তোমরা যদি একটুখানি কনসেপচুয়ালি ভাবো তাহলে বুঝতে পারবে, এই যে ওরিয়েন্টেশন অফ দ্য ফিল্ড, এই ওরিয়েন্টেশন অফ দ্য ফিল্ড অ্যাকচুয়ালি বোঝায় যে এই ফিল্ডের জন্য যে ফ্লাক্সের ডাইরেকশন হবে আর এই আর্মেচারের জন্য, আর্মেচারের কন্ডাক্টরের জন্য যে ফ্লাক্সের ডাইরেকশন হবে, এই দুটো একে অন্যের সঙ্গে কোয়াড্রেচারে এক্সিস্ট করবে। কোয়াড্রেচার মানে হচ্ছে the flux due to field and the flux due to armature will be placed at 90 degrees with respect to each other, এরকম ভাবে ভাবতে পারো, ঠিক আছে। তো এটাকে ছবি আমি অ্যারোটা উল্টো দিকে করে দিচ্ছি, আমি একটু অ্যারোটা উল্টো দিকে করে দিচ্ছি। এই দিকে তোমার থাকে হচ্ছে গিয়ে ফ্লাক্স ডিউ টু আর্মেচার, আর এই দিকে তোমার থাকবে হচ্ছে গিয়ে ফ্লাক্স ডিউ টু ফিল্ড, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই ফিগারটাকে দেখো, এই ফিগারটা অনুযায়ী তোমার ফিল্ডের ডাইরেকশন এইদিকে আর আর্মেচারের জন্য ফ্লাক্সের ডাইরেকশন এইদিকে, ঠিক আছে।
এবার স্যার আপনি এটা কি বলছেন, এটা আবার কি করে হলো, আর্মেচারের ফ্লাক্সের ডাইরেকশন আমি উপর থেকে কি করে দেখাচ্ছেন? দেখো, এটা যদি আর্মেচার হয়, আর্মেচারে যদি এই বরাবর ফিল্ড থাকে, এইখানে যদি ব্রাশ এঁকে থাকি, তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম, যেখানে ব্রাশ থাকে সেই ব্রাশের একটা দিকে একটা পোলারিটির কয়েল থাকে, আর উল্টো দিকে অন্য পোলারিটির কয়েল থাকে। ঠিক আছে, এবার ফোর্সে তুমি এই দিকের কয়েলটাকে ধরলে ক্রস, তাহলে এখানে প্রত্যেক কটা কিন্তু ক্রস আছে। ক্রস মানে কি, ইনটু দ্য পেপার, মানে কারেন্টটা এইভাবে এইভাবে ঢুকছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, এইভাবে ঢুকছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা এইরকম আছে তুমি যদি 3D ভাবে ভাবো। আর এই দিকে যে কয়েলগুলো আছে সেইগুলো হচ্ছে ইনটু কামিং আউট অফ দ্য পেপার। আউট অফ দ্য পেপার মানে হচ্ছে এই দিকের কন্ডাক্টরটা যদি আমি এইভাবে ড্র করি, তাহলে এই দিক দিয়ে কারেন্ট এসে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে টোটাল তুমি যদি ইয়েটা দেখো, এই যে টোটাল যে কারেন্ট আমি ড্র করলাম, এর রেসপেক্টে তুমি যদি ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো, এর রেসপেক্টে যদি ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো, দেখো এই বরাবর কন্ডাক্টরটা বরাবর তুমি যদি তোমার থামটাকে প্রেস করো, তাহলে দেখো হ্যান্ড কোন দিকে আসবে, তোমার হাতের ফিঙ্গার গুলো কোন ডাইরেকশনে রোটেট করছে। তোমার হাতের ফিঙ্গার গুলোকে তুমি যদি দেখো, তাহলে দেখবে ফিঙ্গারের রোটেশনটা অ্যাকচুয়ালি এইরকম একটা ডাইরেকশনে হবে, এরকম একটা ভাবে হবে। ঠিক আছে, এরকম একটা ভাবে হবে। দেখো, তুমি যদি টোটাল ফ্লাক্সটাকে দেখতে চাও তাহলে এইরকম ভাবে হবে। ঠিক আছে, এইরকম। তার মানে তুমি এই যে কোনো একটা কয়েলের রেসপেক্টে যদি তুমি দেখো, সেটা কি হবে, আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। মানে এই যে টোটাল যে ফ্লাক্সের ডাইরেকশনটা যদি আমি এইভাবে প্লট করি, তো দেখবে এইরকম ভাবে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে। তার মানে একটা ফ্লাক্সের ডাইরেকশন কোথায় রয়েছে, নিচ থেকে উপরের দিকে রয়েছে। তো এই দিকে যে যে পোলারিটি থাকবে, এই দিকে তার উল্টোটা হবে এই পাশেরটা, কারণ এটা ডট পোলারিটি আছে। ঠিক আছে, কারণ এই দিকটা উল্টো পোলারিটি থাকে। তো তুমি যদি এই দিকটা যদি প্লট করতে চাও, এই দিকটা যদি তুমি প্লট করতে চাও, তাহলে দেখো আউট অফ দ্য পেপার তোমার দিকে আসছে। তোমার দিকে আসা মানে হচ্ছে তোমার ফিঙ্গার গুলো দেখো এই দিকে রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দিকটা তোমার একটা টাইপের পোল তৈরি করছে, আর এই দিকটা আরেকটা টাইপের পোল তৈরি করছে, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তো দেখো এই ফ্লাক্সের ডাইরেকশনটা, রেজাল্টেন্ট ফ্লাক্সের ডাইরেকশনকে আমরা এইভাবে উপরের দিকে দেখাতে পারি, এর জন্য এই কালারটার জন্য, এইদিকে নীল কালারটার জন্য। তো দুটো ফ্লাক্স যদি একে অন্যের সাথে কোয়াড্রেচারে না থাকে, দেয়ার উইল বি নো টর্ক। ঠিক আছে, কিছু কিছু বইতে এই ফিগারটা দেওয়া আছে, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। ঠিক আছে, দিস ইজ আ রং ফিগার, রং ফিগার। কেন রং ফিগার? তার কারণ হচ্ছে এই ফিগারটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ফ্লাক্সের ডাইরেকশন আর ফিল্ডের এই ফ্লাক্স ডিউ টু আর্মেচার আর ফ্লাক্স ডিউ টু ফিল্ড বোথ আর ইন দ্য সেম ডাইরেকশন। যদি দুটো সেম ডাইরেকশনে থাকে, দেয়ার উইল বি নো টর্ক ডেভেলপ, তোমার এই মোটরটা কোনোদিন ঘুরবে না। আমি যদি ফিল্ডের মধ্যে ফিল্ড আর আর্মেচারকে এইভাবে কানেকশন করি, তার মানে হচ্ছে কোনোদিন তোমার মোটরটাকে তুমি ঘোরাতে পারবে না। দুটো ফ্লাক্সের কোয়াড্রেচারে থাকলে, দুটো ফ্লাক্স যদি কোয়াড্রেচারে থাকে, দেন অনলি তুমি একটা রেজাল্টেন্ট ফ্লাক্স পাবে, এবং এই রেজাল্টেন্ট ফ্লাক্সের জন্যই তোমার মোটরটা ঘুরতে শুরু করবে, দ্যাট ইজ ফ্লাই রেজাল্টেন্ট। ঠিক আছে, দিস ফ্লাই রেজাল্টেন্টের জন্যই তোমার কিন্তু মোটরটা ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তো কনসেপচুয়ালি যদি পড়াশোনা করো, তাহলে দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, দিস ইজ দি কারেক্ট ফিগার, অ্যান্ড দিস ইজ এ রং ফিগার। ঠিক আছে, দুটোর মধ্যে এইটাই হচ্ছে মেন ফারাক। দেখো, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। না স্যার, এবার বুঝলাম। ঠিক আছে, খুব স্যার সুন্দর। বলছি ফ্লাক্সটা কি জিওমেট্রিক ন্যাচারাল অ্যাক্সিস বরাবর যায়, তাই তো? হ্যাঁ, জিওমেট্রিক ন্যাচারাল অ্যাক্সিস বরাবর যায়। এবার জিএনএ এমএন এর ব্যাপারটা আমি পরে তোমাদের বলবো। ঠিক আছে, যখন আমি আর্মেচার রিঅ্যাকশন পড়াবো, আজকে যদি সময় থাকে আমি আর্মেচার রিঅ্যাকশন যখন পড়াবো, তখন তোমাদের বলবো যে হোয়াট ইজ জিএনএ এন্ড হোয়াট ইজ এমএনএ। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে দুটো ফ্লাক্স একে অন্যের সাথে 90 ডিগ্রি অ্যাপারচারে থাকতে হবে, 90 ডিগ্রিতে ডিসপ্লেস থাকতে হবে। যদি ডিসপ্লেসমেন্ট না থাকে, তো দেয়ার উইল বি নো রেজাল্টেন্ট ফ্লাক্স, কোনো রেজাল্টেন্ট ফ্লাক্সের ফ্লো পসিবল হবে না, কোনো রেজাল্টেন্ট ফ্লাক্সের এক্সিস্টেন্স থাকবে না, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তো দেখো, তো এর ক্ষেত্রে তো আমরা তো এখানে শান্ট মোটরের ক্ষেত্রে আমরা একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করলাম। তারপরে দেখো এখানে যদি আমি লিখি, তো এখানে আমরা কি লিখি, আরএসএইচ লিখি, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সকে। আর্মেচার রেজিস্ট্যান্সকে যদি আরএ লিখি, এটা যদি ইজি লিখি ফর জেনারেটর, তো এখানে যদি একটা টার্মিনাল ভোল্টেজ পাই ভিটি। ঠিক আছে, সাপোজ এখানে একটা লোডও আমি লাগিয়ে দিলাম, সে আরএ। ঠিক আছে,
তো বলো দেখি, এখানে যদি কারেন্ট সাপোজ এখানে সাপোজ কারেন্ট ফ্লো হচ্ছে আইএল, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সাপোজ সে আইএ, আর এদিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সাপোজ সে আইএসএইচ। ঠিক আছে, তো এই সার্কিটটার জন্য, ঠিক আছে, এই সার্কিটটার জন্য আমরা কি লিখতে পারি, কেভিএল ইকুয়েশন কি লিখতে পারি বলো দেখি, কি কেভিএল ইকুয়েশন আমরা এখানে লিখতে পারি বলো দেখি। বলো কি কেভিএল ইকুয়েশন লিখবো বলো। বলো বলো, তোমরা সবাই এক্সপার্ট আছো, বলো। হ্যাঁ স্যার ইজি ইকুয়ালস টু স্যার ওই বলো। দেখো এইদিকে একটা লুপ আছে আর এইদিকে একটা লুপ আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা জিনিস লিখতে পারো, ফার্স্ট অফ অল এখানে একটা কেসিএল ইকুয়েশন লিখতে পারো এই নোটটাতে, দ্যাট ইজ আইএ সমান সমান আইএসএইচ প্লাস আইএল, এটা লিখতে পারো। ঠিক আছে, এখান থেকে একটা কেসিএল ইকুয়েশন তোমরা লিখতে পারো, 1 নম্বর। 2 নম্বর, তোমাকে যদি বলে যে এখানে লুপ ইকুয়েশন ডিরাইভ করতে, তাহলে লুপ ইকুয়েশন ডিরাইভ করবো কি করে? তো এখানে তুমি জানো যে ইজি ইজ গ্রেটার দেন ভিটি, তার মানে ইজি থেকে যদি আমি ভোল্টেজ গুলো ড্রপ গুলো বাদ দিই, তার মানে কি কি ড্রপ বাদ দেবো, আইএ ইন্টু আর এ 1 নম্বর ড্রপ, প্লাস 2 ভি ব্রাশ, এটা যদি বাদ দিই তাহলে কত পাবো? তাহলে পাবো এই টার্মিনাল ভোল্টেজ ভিটি, তাই তো। এই ভিটিটাকে আমরা কার সঙ্গে ইকুয়াল লিখতে পারবো? আইএল ইন্টু আর এল লিখতে পারবো, যেখানে আর এলটা হচ্ছে আমার কাছে লোড রেজিস্ট্যান্স, এরকমও লিখতে পারবো। আর কি লিখতে পারবো দেখো, আরেকটা যেটা লিখতে পারবো, দেখো এইখানে টার্মিনাল ভোল্টেজ কত আছে, ভিটি আছে, এর অ্যাক্রসে ওই জন্য ভিটি এসছে, আবার এইদিকে শান্ট ফিল্ডের অ্যাক্রসেও ভিটি থাকবে, দ্যাট মিনস আই এসএইচ ইন্টু আর এসএইচ, এটাও লিখতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দি কেভিএল ইকুয়েশনস ফর ইউর ডিসি শান্ট জেনারেটর। এটা হচ্ছে শান্ট জেনারেটর, ঠিক আছে। ডিসি শান্ট জেনারেটরের জন্য আমরা এই কেভিএল ইকুয়েশনটা লিখতে পারবো। দেখো, কারো কোনো আপত্তি, কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। অর্ঘ্য বুঝতে পারছো? -2 VB হবে। -2 VB হবে, কারেক্ট। দেখছিলাম তাই, কে খেয়াল করছে আর কে খেয়াল করছে না, আমি দেখছিলাম সেটাই। সাম মিস্টেকস আর ডান ইন্টেনশনালি, বুঝতে পেরেছো তো? তোমরা খেয়াল করবে কিন্তু সব জিনিস। দেখো তারপরে বলো, দেখো এটাতে কারো কোনো আপত্তি? কিভাবে কি করা হলো বোঝা গেল, সার্কিটটা কিভাবে আমরা ড্র করতে পারলাম বোঝা গেল, কেভিএল ইকুয়েশন কিভাবে লিখলাম। ঠিক আছে, তো বুঝতে পারছো সার্কিট থিওরি কোথায় রয়েছে? হ্যাঁ স্যার বুঝলাম। এবার সিমিলারলি দেখো, হ্যাঁ এবার দেখো সিমিলারলি তুমি যদি এইদিকে চলে আসো, এটা তো ডিসি শান্ট জেনারেটর হলো, এটা হচ্ছে আমার কাছে শান্ট মোটর। তা শান্ট মোটরের ক্ষেত্রে ইকুয়েশন কিরকম ভাবে লিখবো, সাপোজ এটা হচ্ছে ইবি, এটা হচ্ছে আমার কাছে ব্যাক আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, ঠিক আছে। এখানে সাপোজ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি ভিটি, তো এর জন্য একটা কারেন্ট ঢুকছে, সাপোজ আমি আই যদি লিখি, তাহলে এর আর্মেচারের মধ্যে একটা কারেন্ট যাবে আইএ, আর এইদিকে একটা কারেন্ট যাবে হচ্ছে আইএসএইচ সাপোজ। আর এর রেজিস্ট্যান্স যদি হয় আরএসএইচ, তাহলে বলো কি লিখবো কেসিএল ইকুয়েশন। এই কেভিএল ফার্স্ট অফ অল বলো কেসিএল ইকুয়েশনে কি লিখবো, হোয়াট ইজ দ্য কেসিএল ইকুয়েশন। এটাকে আইএল ধরে নাও, এক্ষেত্রে আই ধরে নাও, আইএল লিখতে হবে না, আই লিখে নাও। তাহলে বলো কেসিএল ইকুয়েশন কি লিখবো অ্যাট নোড এ, এটা যদি নোড এ হয় বলো। অ্যাট সন্দীপ বলো, সন্দীপ অ্যাট নোড এ হোয়াট ইজ দ্য কেসিএল। IL is equal to IA plus ISH. আচ্ছা, আই ইকুয়ালস টু আইএ প্লাস আইএসএইচ, ভেরি গুড। আচ্ছা সৌরভ বলো দেখি কেভিএল ইকুয়েশন কি লিখবো এই সার্কিটটার জন্য, কেভিএল ইকুয়েশন কি লিখবো বলো, বলো। বলছি বলো, কে বড়, ভিটি বড় না ইবি বড় বলো? স্যার এখানে ভিটি। ভিটি বড়, তার মানে ভিটি থেকে বাদ দিতে হবে, ভিটি থেকে বাদ দিতে হবে, বাদ দাও ভিটি থেকে সব। বলো কি লিখবো? স্যার ইবিটা তো স্যার ইজ ইকুয়াল টু হবে লাস্ট। হ্যাঁ ইকুয়াল টু ইজি হবে, তুমি মাইনাস দিয়েও লিখতে পারো, যেরকম করে খুশি। বলো কি লিখবো? স্যার ভিটি মাইনাস আইএ আইএসএইচ। তার মানে এখানে ভিটি মাইনাস আইএ ইন্টু আর এ মাইনাস ভি ব্রাস, ঠিক আছে।
2V ব্রাশ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, ইবি এর সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ভিটি সমান সমান কি লিখতে পারবো, আইএ আর এ প্লাস ভি ব্রাশ প্লাস ইবি, তাই তো? আবার এটাকে সমান সমান কি লিখতে পারবো, এটাকে সমান সমান লিখতে পারবো হচ্ছে, এখানে তো টার্মিনাল ভোল্টেজ ভিটি আছে, তো আইএসএইচ ইন্টু আরএসএইচ লিখতে পারবো, আইএসএইচ ইন্টু আরএসএইচ এটাকে লিখতে পারবো, ঠিক আছে? তো এইরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ফর ডিসি শান্ট জেনারেটর, ফর ডিসি শান্ট মোটর, প্রত্যেকটার জন্য যে কেভিএল ইকুয়েশনস গুলো রয়েছে প্রত্যেকটা সার্কিটের কিন্তু আমরা এইভাবে করছি, ঠিক আছে? এবং এরপরে কিন্তু এর উপর আমি অঙ্কও করাবো। তো এই ইকুয়েশন গুলো কিভাবে লিখছি না লিখছি তোমাদের কিন্তু আমাকে অঙ্ক করে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? কোন অঙ্কটা রয়েছে সেটা আমাকে দেখতে হবে, কিন্তু এরকম তোমাকে কেভিএল ইকুয়েশনটাকেও বুঝতে হবে, বুঝে তার উপর তোমাকে ম্যাথটাকে ডিরাইভ করতে হবে। দেখো এই সার্কিটটা বা এই ডিসি শান্ট জেনারেটর আর ডিসি শান্ট মোটর নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? দিস ইজ ডিসি শান্ট মোটর, ডিসি শান্ট মোটর, ঠিক আছে? ডিসি শান্ট মোটর। দেখো কোনো আপত্তি, কোনো প্রবলেম? পরেরটা এগোই। দেখো হ্যাঁ স্যার। তাহলে পরেরটা এগোচ্ছি। নেক্সট দেখো, দেখো নেক্সট আমরা কি দেখবো, আমরা সেপারেটলি এক্সাইটেডটা দেখে নিয়েছি, সিরিজটা দেখলাম, শান্টটা দেখলাম, এবার দেখবো কম্পাউন্ডের মধ্যে লং শান্টটা। দেখো লং শান্ট আর শর্ট শান্টটা তোমাদের আমি একবারই বলছি। লং শান্ট আর শর্ট শান্ট মানে হচ্ছে, এইটা হচ্ছে একটা টিপিক্যাল ফিগার, ঠিক আছে? এই টিপিক্যাল ফিগারটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, দেখো এই যে সিরিজ সার্কিটটা রয়েছে, সিরিজ ফিল্ডটা রয়েছে, সিরিজ ফিল্ড আর আর্মেচার সার্কিট এটা তো একে অন্যের সঙ্গে সিরিজে লাগানো থাকে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। কিন্তু ফর লং শান্ট কম্পাউন্ড এই শান্ট ফিল্ডটা সিরিজ ফিল্ডের পরে লাগানো থাকে। আবার বলছি, ফর লং শান্ট কম্পাউন্ড এই যে শান্ট ফিল্ডটা রয়েছে আরএসএইচ, সেইটা দেখো লাগানো আছে সিরিজ ফিল্ডের পরে গিয়ে। এবং শর্ট শান্টের ক্ষেত্রে কি হয়, এই সেম জায়গাতে শর্ট শান্টের ক্ষেত্রে আমরা কি করি, শর্ট শান্টের ক্ষেত্রে আমরা বলো কি করি, এই রেজিস্ট্যান্সটা ঠিক আগে কানেকশন করি। দেখো এটা হচ্ছে শর্ট শান্টের ফিগার। এই শর্ট শান্টের ক্ষেত্রে আমরা কি করেছি, এই রেজিস্ট্যান্সের এখানে কানেকশন না করে এখানে করেছি, এখানে করা বা এখানে করা একই ব্যাপার। তাহলে লং শান্টের ক্ষেত্রে কি করলাম, সিরিজ রেজিস্ট্যান্সের পরে করেছি, আর শর্ট শান্টের ক্ষেত্রে সিরিজ রেজিস্ট্যান্সের আগে করেছি, এটাই হচ্ছে ডিফারেন্স। এবার তুমি যদি অ্যানালিসিস করবার চেষ্টা করো, বাকি অ্যানালিসিস তো তোমরা এক্সপার্ট হয়ে গেছো আপাতত, ঠিক আছে? বাকি অ্যানালিসিসে তোমরা আপাতত এক্সপার্ট হয়ে গেছো। তো ফার্স্টে যদি আমি জেনারেটরকে ধরি, তাহলে ধরো এটা যদি ইজি হয়, এটা যদি আরএ হয়, এইখান দিয়ে যদি আর্মেচার কারেন্ট আইএ ফ্লো হয়, আর এদিকে যদি সাপোজ সে আইএসএইচ কারেন্ট ফ্লো হয়, আর এখানে তুমি এটা লোড লাগানোর জন্য আইএল কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? সাপোজ এখান দিয়ে তুমি একটা আইএল কারেন্ট ফ্লো করাচ্ছ, এখানে দেখো টার্মিনালে একটা ভোল্টেজ আছে সাপোজ সে ভিটি, এই লোডটা ধরে নাও আরএল। তো এই সার্কিটটার জন্য আমরা কি ইকুয়েশন লিখবো বলো, কেভিএল ইকুয়েশন কি লিখবো? ফার্স্ট অফ অল বলো, ইজি বড় না ভিটি বড়, কে বড়? আর এখানে তোমার প্রাইম মুভার লাগানো আছে, ইজি বড়। এবার ইকুয়েশনটা বলো কি লিখবো, ইজি থেকে শুরু করো, ইজি থেকে শুরু করো, ইজি থেকে শুরু, হ্যাঁ বলো, ইজি, তারপরে ইজি মাইনাস আই ইন্টু আর এ, আইএ আর এ, কারেক্ট, মাইনাস 2V ব্রাশ, মাইনাস 2V ব্রাশ, তারপরে আই আর এসি মাইনাস মাইনাস আইএ আর এসি, ঠিক আছে? মাইনাস আই আর এসি, আইএ আর এসি ইকুয়ালস টু কত হবে, টু ভিটি, ইকুয়াল টু ভিটি হবে। আচ্ছা, ভিটি কে সমান সমান আমরা কি লিখতে পারবো, আইএল আরএল লিখতে পারবো 1 নম্বর। আর কি লিখতে আর পারবো, এখানে আইএসএইচ ইনটু আইএ, আইএসএইচ ইনটু আরএসএইচ লিখতে পারবো, তাই তো? আইএসএইচ ইনটু আরএসএইচ লিখতে পারবো, কারণ দেখো ভিটিটাই তো, ভিটি ভোল্টেজটাই তো তোমার এই কয়েলের অ্যাক্রসে পড়ছে, তাই না? ভিটি ভোল্টেজটাই তোমার এখানে কার অ্যাক্রসে পড়ছে, কয়েলের অ্যাক্রসে পড়ছে, তাই তো? দেখো এইটা হচ্ছে 1 নম্বর। এবার তোমাদের আরো একটা কথা বলে দিই। আচ্ছা বলো দেখি তো, আরএসএইচ এইখানে দেখো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, সিরিজ সার্কিটের নাম্বার অফ টার্নস কম আছে, আর এইদিকে যে প্যারালাল যে
আমি শান্টে যে কয়েলটা লাগিয়েছি তার টার্নস বেশি আছে, কেন আছে কে বলতে পারবে? সিরিজ ফিল্ডে লেস এর ওখানে টার্নস flux আছে, লেস টার্নস আছে, ওয়াই। আর শান্ট ফিল্ডে, এক মিনিট দাঁড়াও, শান্ট ফিল্ডে মোর টার্নস আছে, ওয়াই। ওয়াই বলো, অ্যান্সার বলো, নাসিম বলো। বলো সিরিজ ফিল্ডে লেস টার্নস কেন আছে আর শান্ট ফিল্ডে মোর টার্নস কেন আছে? বাকিরা চেষ্টা করো, ওর মনে কানেকশনে প্রবলেম হচ্ছে। সন্দীপ, সন্দীপ বলো। দেখি আমার কানেকশনটা কেটে গেল। না না স্যার, আপনি আছেন। হ্যাঁ ঠিক আছে, বলো সিরিজ ফিল্ডে বেশি লেস টার্নস কেন থাকে, ওয়াই? এটা বল রে। স্যার সিরিজে স্যার Series টার্ন field বেশি হলে ফ্লাক্সটা বেশি যাবে। টার্ন বেশি হলে ফ্লাক্সটা বেশি হবে, ঠিক আছে বুঝতে পারলাম। সিরিজ ফিল্ডে লেস টার্নস কেন থাকে বলো? একটা সহজ জিনিস দেখো, সহজ জিনিস বোঝো, সহজ জিনিস। আমরা চাই যে, জেনারেটেড ভোল্টেজ, হ্যাঁ বলো, তাহলে ওখানে রেজিস্ট্যান্সটা কম হবে। রেজিস্ট্যান্সটা কম হবে, ঠিক, এক কথায় সেটাই। দেখো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, টোটাল লোড কারেন্টটা আইএ অ্যামাউন্ট অফ লোড কারেন্টটাই কিন্তু আরএসি এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে কি হচ্ছে, এর ফলে আমি যদি আইএ ইন্টু আরএসি এই ড্রপটা যদি খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, এই ড্রপটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো আমার কাছে ভোল্টেজ ড্রপটা হলে তো আমরা এটা চাই না, তাই না? এই আইএ ইন্টু আরএসি, এখানে যদি আইএ ইন্টু আরএসি বেশি হয়ে যায় তাহলে কি হবে? আমার টার্মিনাল ভোল্টেজটা কমে যাবে, ঠিক আছে। আর আমি তো চাই টার্মিনাল ভোল্টেজ সবসময় একটা ফিক্সড ভ্যালুতে থাকুক এবং সবসময় কি বলবো, একটা ফিক্সড নেচার হোক এবং তার চেঞ্জটা যাতে কম হয় ডিউ টু সিরিজ ফিল্ড, তাই তো? তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে ভোল্টেজ জেনারেট করে ভোল্টেজটা হ্যাঁ নেওয়া। নেওয়া, তাহলে এখানে ওই জন্য রেজিস্ট্যান্সটা কম রাখতে হবে। রেজিস্ট্যান্সটা কম রাখতে হবে, এক নম্বর কথা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে যেহেতু এর মধ্যে ভোল্টেজ ড্রপটা বেশি হয়ে যাবে, আদারওয়াইজ রেজিস্ট্যান্স বেশি হয়ে গেলে ভোল্টেজ ড্রপটা ইনক্রিজ করে যাবে, এক নম্বর পয়েন্ট। ঠিক সেই রকম ভাবে তুমি যদি দেখো, যেহেতু এইখানে তোমার কি বলবো, এক কথায় বলতে গেলে নাম্বার অফ মানে কারেন্টের রেটিংটা বেশি হচ্ছে, তাই তো? এখান দিয়ে কিন্তু হাই কারেন্ট ফ্লো করছে। তো এখানে যদি হাই কারেন্ট ফ্লো করে, আমাকে একটা জিনিস বলো দেখি, যে হাই কারেন্ট ফ্লো করার জন্য কোনটা বেশি মোটা হবে? ফার্স্ট অফ অল, এই সিরিজ ফিল্ডে তারগুলো বেশি মোটা হবে, মানে ওয়্যার ঠিক কার জন্য হবে? ঠিক কার জন্য হবে? ওয়্যারটা ঠিক কার জন্য হবে? তোমার সিরিজ ফিল্ডটা কি ঠিক হবে না শান্ট ফিল্ডটা ঠিক হবে? মানে কোন তারটা বেশি মোটা হবে? সিরিজ ফিল্ডে তারটা বেশি মোটা হবে না শান্ট ফিল্ডে তারটা বেশি মোটা হবে? সিরিজটা মোটা হবে, সিরিজটা। ঠিক করে বলবে, ঠিক করে বলবে, স্যার শান্তি হবে, শান্ত। ঠিক করে শান বলবে। শান কারেন্টটা, কারণ হ্যাঁ কারেন্টটাকে তো কম পাঠানোর চেষ্টা করবে। হ্যাঁ দেখো, মোটা তার কার হবে? মোটা তার হবে শান্টের। কেন মোটা তার শান্টের হবে? তার কারণটা হচ্ছে শান্ট ফিল্ড যেটা রয়েছে সেটার অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা পড়ছে। তাহলে ভোল্টেজের রেসপেক্টে আমাকে কি করতে হবে? ভোল্টেজের রেসপেক্টে আমাকে ইনসুলেশন প্রোভাইড করতে হয়। তার মানে তুমি যদি চিন্তা করে দেখো, এই আর্মেচারের সিরিজ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আইএ ইন্টু আরএসি যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, দ্যাট ইজ অফ দ্য অর্ডার অফ সে 20 ভোল্ট 30 ভোল্ট ম্যাক্সিমাম, তার বেশি হবে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি শান্ট ফিল্ডের কথা বলো, এর মধ্যে আইএসএইচ এবং আরএসএইচ এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু ভিটি টার্মিনাল ভোল্টেজ অফ দ্য অর্ডার অফ 230 ভোল্ট। এটা 20 ভোল্ট, এটা 230 ভোল্ট। তো এবার বলো, যার ভোল্টেজ লেভেল বেশি থাকে তাকে বেশি ইনসুলেশন দিতে হয়। যাকে বেশি ইনসুলেশন দিতে হবে তার থিকনেসও বেশি হবে। আবার বলছি, যেহেতু টোটাল ভোল্টেজটা শান্ট ফিল্ডের মধ্যে পড়ছে, তার মানে হচ্ছে কি, এখানে হায়ার ভোল্টেজ রেটিং অফ দ্য কয়েল মাস্ট বি দেয়ার। মানে কয়েলের যে ইনসুলেশনটা, দ্যাট হ্যাজ টু বি মোর। তার জন্য এরকম ব্যাপারটা হচ্ছে, এর কন্ডাক্টরটা হয়তো ছোট বাট ইনসুলেশনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে,
ইনসুলেশনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। উল্টো দিকে তুমি যদি যাও, এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে কন্ডাক্টরটা মোটা হচ্ছে বাট ইনসুলেশনটা পাতলা হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সিরিজ ফিল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে। কেন এটা হচ্ছে? এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে শান্ট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে মেন উদ্দেশ্য হচ্ছে আর্মেচার কারেন্টটাকে ফ্লো করানো, এবং আর্মেচার কারেন্টের রেটিং কিরকম হয়? মোটামুটি 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার এরকম রেঞ্জে হবে। তো এখানের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে দ্যাট উইল হ্যাভ আ গ্রেটার ক্রস সেকশন, মানে তার কারেন্টটা রেটিংটা অনেক বেশি হবে। মানে কারেন্টের যে, আমি যদি কন্ডাক্টরটাকে ভাবি, কন্ডাক্টরটা বেশি মোটা হবে কার জন্য? কন্ডাক্টরটা বেশি মোটা হবে তোমার সিরিজ ফিল্ডের জন্য। কিন্তু ইনসুলেশনটা বেশি মোটা হবে কার জন্য? ইনসুলেশনটা বেশি মোটা হবে তোমার শান্ট ফিল্ডের জন্য। ওই জন্য দেখবে বলে যে থিক ওয়্যার ইউজ করা হয় কোথায়? ফর শান্ট ফিল্ড, বাট থিন ওয়্যার ইউজ করা হয় কোথায়? ফর দ্য সিরিজ ফিল্ড। এবার এর সঙ্গে আরো একটা পয়েন্ট বলা হয়, দ্যাট ইজ যেখানে সিরিজ ফিল্ড থাকবে, দ্য কারেন্ট রেটিং অফ দ্য সিরিজ ফিল্ড উইল হ্যাভ আ গ্রেটার রেটিং। মানে কার কারেন্ট রেটিং বেশি হবে? সিরিজ ফিল্ডের কারেন্ট রেটিং বেশি হবে। কার কারেন্ট রেটিং কম হবে? শান্ট ফিল্ডের কারেন্ট রেটিং কম হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যদি বলি যে কেন বেশি টার্ন প্রোভাইড করা হচ্ছে শান্ট ফিল্ডের জন্য, ভেরি ইজি। কারণ বেশি টার্ন এই জন্যই প্রোভাইড করা হচ্ছে যাতে গ্রেটার রেজিস্ট্যান্স আমরা পাই। বেশি টার্ন প্রোভাইড করার উদ্দেশ্য একটাই, যাতে আমরা জানি RSH ইজ গ্রেটার দ্যান, অনেকটাই বেশি হয় আর এর থেকে। এটা যদি সাপোজ ধরো 200 ওহমের কাছাকাছি হয়, তো এটা জেনারেলি 1 to 2 ওহম এরকম রেঞ্জ ভ্যালুটা। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি করে? ওই টোটাল ভোল্টেজটাকে অ্যাকসেপ্ট করতে, হায়ার ভোল্টেজ যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, তো সেই ভোল্টেজটাকে তো অ্যাকসেপ্ট করতে হতে পারে, অ্যাপ্লাই হবে সেটা তো সহ্য করতে হতে পারে। ঠিক আছে, তো তুমি যদি সেইটা কম রেজিস্ট্যান্স দিয়ে দাও, তাহলে কি হবে? কারেন্টটা তো জ্বলে যাবে, হিউজ কারেন্ট ফ্লো হয়ে কারেন্টটা জ্বলিয়ে দেবে। তো সেই জন্য শান্ট ফিল্ডের জন্য আমাকে রেজিস্ট্যান্সটা বেশি হতে হবে। তাহলে সিরিজ ফিল্ডের জন্য আমরা 2-3টে পয়েন্ট পড়লাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিরিজ ফিল্ডের নাম্বার অফ টার্নস কম হয়। আমি পয়েন্টগুলো আবার ক্লাসিফাই করছি। লিখে লিখে দিন। হ্যাঁ, সিরিজ ফিল্ডে নাম্বার অফ টার্নস বেশি হয় 1 নম্বর। 2 নম্বর, থিকনেস অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে যেটা অ্যালুমিনিয়াম, কপার যেটা দিয়ে তৈরি, কন্ডাক্টরের যে থিকনেস সেটা বেশি হয়, বাট ইনসুলেশনের যে থিকনেসটা হয় সেটা কিন্তু কম হয়। এবং ইনসুলেশনের থিকনেসটা কম হওয়ার জন্য ওভারঅল থিক ওয়্যার কোনটা হয়ে যায়? ওভারঅল থিক ওয়্যার হয়ে যায় শান্ট ফিল্ডেরটা অ্যাজ কম্পেয়ার টু সিরিজ ফিল্ড। তো যদি তুমি শান্ট ফিল্ডের কথা, শান্ট কয়েলটার কথা বলো, শান্ট ফিল্ডের কথা বলো, সেক্ষেত্রে কি হয়? টার্নস অনেক বেশি হয়। ঠিক আছে, টার্নস অনেক বেশি হয়। কেন টার্নস অনেক বেশি হয়? টার্নস বেশি হওয়ার কারণ হচ্ছে যাতে করে ভোল্টেজটা করতে পারে, এবং সেই সার্কিটের রেজিস্ট্যান্সটাও বেশি হয়, রেজিস্ট্যান্সটাও বেশি হয়। ঠিক আছে, আর যদি তুমি কন্ডাক্টরের দিক দিয়ে বলো, কন্ডাক্টরটা কি হয়? পাতলা হয়। কন্ডাক্টরটা পাতলা হয় কারণ তার মধ্যে দিয়ে কম কারেন্ট ফ্লো হয়। আর যদি ইনসুলেশনের কথা বলো, ইনসুলেশনটা আবার অনেক বেশি হয়। তার কারণটা হচ্ছে কি, এর অ্যাক্রসে ম্যাক্সিমাম তোমার ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো রিগার্ডিং সিরিজ ফিল্ড এবং রিগার্ডিং শান্ট ফিল্ড তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার যদি তোমায় জিজ্ঞেস করে কি ওভারঅল থিকনেস কার বেশি? ওভারঅল থিকনেস বেশি হচ্ছে শান্ট ফিল্ডে। কন্ডাক্টর থিকনেস কার বেশি? কন্ডাক্টর থিকনেস বেশি হচ্ছে সিরিজ ফিল্ডে। কন্ডাক্টর থিকনেস মানে হচ্ছে, দেখো এইখানে, দিস ইজ কন্ডাক্টর থিকনেস এন্ড দিস ইজ ইয়োর, কি বলবো, থিকনেস অফ দ্য ইনসুলেটর বা ইনসুলেশন থিকনেস। এই বাইরেরটা হচ্ছে ইনসুলেশন থিকনেস, এইটা হচ্ছে গিয়ে তোমার ইনসুলেশন থিকনেস, বাইরেটা ইনসুলেশন থিকনেস, এইটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে গিয়ে তোমার কন্ডাক্টর থিকনেস, কন্ডাক্টর থিকনেস। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে শান্ট ফিল্ডের কন্ডাক্টর, খুব পাতলা। এইটা হচ্ছে শান্ট ফিল্ডের ইনসুলেশন, অনেক বেশি। তাহলে বলো থিক ওয়্যার কোথায় আমরা ব্যবহার করি? শান্ট ফিল্ডে না সিরিজ ফিল্ডে? থিক ওয়্যার কোথায় ব্যবহার করা হয়? শান্ট ফিল্ডে, শান্ট ফিল্ডে। ঠিক আছে, থিক ওয়্যার ইউজ করা হয় শান্ট ফিল্ডে, এটা মনে রাখবে, লিখে রাখো একটা জায়গায় নোট করে।
যে পয়েন্টগুলো বললাম সেগুলো সব নোট করে লেখো। সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড নিয়ে যে কথাগুলো বললাম, যে গল্পগুলো শোনালাম, সব নোট করো। সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড নিয়ে যে গল্পগুলো বললাম নোট করো সব। হ্যাঁ স্যার সিরিজ ফিল্ডে তো টার্নসটা কম হবে। টার্নস কম হবে, এখানে অ্যারোটা উল্টো দিকে দিয়ে দিয়েছি নাকি? স্যার আপনি অ্যারোটা ওপর দিকে দিয়েছেন। কন্ডাক্টর তো ঠিক হবে না, ঠিক হবে স্যার? হ্যাঁ, হুম, কন্ডাক্টর তো ঠিক ঠিক হবে স্যার? কন্ডাক্টর ঠিক হবে তো? ঠিক কন্ডাক্টর কার ঠিক হবে? সিরিজের? সিরিজের কন্ডাক্টর ঠিক হয়? আপনি তো ছবিতে তাই দেখি। হ্যাঁ তাই তো স্যার বলেছি, বল। সিরিজের কন্ডাক্টরটাকে তো ঠিক বলেছি। হ্যাঁ সেটাই বলছি। ইনসুলেশনটা থিন হয়, হ্যাঁ ইনসুলেশনটা ঠিক। ঠিক আছে? মানে তোমাকে যদি কেউ কম্পারেটিভলি বলে যে কার কন্ডাক্টরটা বেশি মোটা, সিরিজের কন্ডাক্টর বেশি মোটা, কার কন্ডাক্টর পাতলা, শান্টের কন্ডাক্টর পাতলা, বাট ইনসুলেশন কার বেশি, শান্টের বেশি। এবং শান্টের ইনসুলেশন বেশি হয়ে যাওয়ার জন্য তুমি যদি দুটো কন্ডাক্টরকে, দুটো কয়েলকে দেখো, শান্টের হচ্ছে এত মোটা কয়েল হবে আর সিরিজের সেখানে এরকম কয়েল হবে। এটা হচ্ছে সিরিজ ফিল্ড এর কয়েল, এটা হচ্ছে শান্ট ফিল্ড এর কয়েল। এটা হচ্ছে ওভারঅল ক্রস সেকশন, ওভারঅল ক্রস সেকশন। ঠিক আছে অ্যাকচুয়ালি ভাই। হ্যাঁ হয়েছে তো, দেখো সিমিলারলি বলো এবার এ পাশেরটা তো তোমরা বলতেই পারবে। আমি জাস্ট গল্প ছলে একটু বলে দিচ্ছি। ধরো এখানে এটা তোমার ভিটি যদি হয়, তুমি এদিক দিয়ে সাপ্লাই দেবে, এটা যদি লিখে নাও আরএসি, এটাকে আরএসএইচ লেখো, এটাকে আই লেখো, এটাকে লেখো আইএসএইচ, এটাকে লেখো আইএ, ঠিক আছে? এটাকে লেখো আরএ, এটাকে লেখো ইবি, ঠিক আছে? ইবি। তো এর এক্রসে তাহলে ইকুয়েশন কি লিখবো বলো? ইকুয়েশনটা লিখি, ভিটি মাইনাস কত লিখবো বলো? আইএ ইন্টু আরএসি মাইনাস আইএ ইন্টু আরএ মাইনাস 2V ব্রাশ, টু V ব্রাশ, দ্যাট ইজ into ইকুয়ালস EB টু ইবি, তাই তো? দ্যাট ইজ ইকুয়ালস টু ইবি, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু ইবি। এইটা হচ্ছে আমার কাছে গিয়ে ইকুয়েশন ফর দি, এটা হচ্ছে শান্ট, এটা হচ্ছে নামগুলো লিখে নাও। এটা এটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর হচ্ছে এটা, এটা হচ্ছে জেনারেটরটা, এটা হচ্ছে মোটরটা। এখানে লিখবে হেডিং এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, আর এটার হেডিং এ লিখবে লং শান্ট কম্পাউন্ড মোটর। আর এখান থেকে ভিটি সমান সমান আর কি লিখতে পারি? ভিটি সমান সমান লিখতে পারি হচ্ছে আইএসএইচ ইন্টু আরএসএইচ, আর আরএসএইচ এটা লিখতে পারি। আর দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে? ইবি প্লাস আইএ আরএসি প্লাস আইএ আরএ প্লাস 2V ব্রাশ, 2V ব্রাশ, ঠিক আছে? এরকম ভাবে লিখতে পারি। দেখো আচ্ছা, তো দেখো এই অবধি কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রবলেম? ঠিক আছে, কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রবলেম? না। হ্যাঁ স্যার। তো নেক্সট দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার ইয়েতে, শর্ট শান্ট কম্পাউন্ডে, ঠিক আছে? এটা হচ্ছে সেলফ, সেপারেটলি হবে, সেপারেটলি সিরিজ শান্ট কম্পাউন্ড সব দেখে নিয়েছি। এবার শর্ট শান্টটা দেখবো। দেখো শর্ট শান্টের ক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ দিস ইজ আরএসি, সাপোজ দিস ইজ আরএসএইচ, এইদিকে তোমার প্লাস মাইনাস ভিটি, এইখানে তোমার ইজি, এইটা তোমার আরএ, এইখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে দ্যাট ইজ আইএ, এদিকে যে কারেন্টটা যাচ্ছে সে সাপোজ আইএল, এদিকে যাচ্ছে সাপোজ আইএসএইচ। তাহলে দিস ইজ ইউর জেনারেটর,
অ্যান্ড দিস ইজ ইয়োর মোটর। এবার তোমাদেরকে কাজ দিচ্ছি, আমি কিছু বলছি না, আমি জাস্ট এগুলো ড্র করে যাচ্ছি, তোমরা আমাকে কেভিএল ইকুয়েশন গুলো বলতে থাকো। প্রথমে জেনারেটরের জন্য কেভিএল ইকুয়েশনটা কি হবে বলো, আর কারেন্টের ডাইরেকশনটা নোটিস করো। এইদিকে হচ্ছে শান্ট মোটরের জন্য কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে আরএসি, এইখান দিয়ে সাপোজ সে একটা কারেন্ট যাচ্ছে আই, এইখান দিয়ে সাপোজ একটা কারেন্ট যাচ্ছে আইএসএইচ, এইটা হচ্ছে গিয়ে আরএ, এইটা হচ্ছে গিয়ে ইবি। ঠিক আছে, তাহলে এই জেনারেটর আর মোটরের জন্য কি ইকুয়েশন এর জন্য হবে বলো, জেনারেটর আর মোটরের জন্য ইজি মাইনাস মাইনাস আই ইন্টু আর এ আইএ ইন্টু আরএ 2v ব্রাশ মাইনাস 2v ব্রাশ। ব্যাস এই অবধি সমান সমান তোমাকে এখানে একটা নোড ভোল্টেজ ধরতে হবে। এবার এখানে এখানে ধরে নাও ভিএ একটা নোড ভোল্টেজ, দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার হবে ভি এর সাথে। ঠিক আছে, এটা তোমার ভি এর সাথে ইকুয়াল হলো। ঠিক আছে, এবার এই ভি এ এইটা সমান সমান তুমি কত লিখতে পারো, আই এস এইচ ইন্টু আর এস এইচ লিখতে পারো, রাইট? হ্যাঁ, তো এই ভি এটার সাথে এই ভি এটার সাথে তুমি যদি আই এল ইন্টু আর এসি আইএল ইন্টু আর এসি এটাকে এই ড্রপটাকে যদি যোগ করো, সরি বাদ দাও, যোগ করো বলছি বিয়োগ করো, যদি বাদ দাও এইখান থেকে এই ভোল্টেজ ড্রপটা যদি বাদ দাও, তাহলে দেখো তুমি পাবে হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা মাইনাস আই আর এসি, দ্যাট ইজ ইকুয়ালস টু ইয়োর ভিটি। ঠিক আছে, যদি এখানে টার্মিনাল ভোল্টেজ আছে ভিএ, এখান থেকে এই ভোল্টেজ ড্রপটা তুমি বাদ দিচ্ছ, তাহলে তুমি টার্মিনাল ভোল্টেজটা পাচ্ছ। ঠিক আছে, দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ফর, এটা হচ্ছে ডিসি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। ঠিক আছে, ডিসি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, আর এখানে লিখবে ডিসি শর্ট শান্ট কম্পাউন্ড মোটর। ঠিক আছে, তো এইটা হয়ে গেল তোমার ডিসি জেনারেটরের ক্ষেত্রে কেভিএল ইকুয়েশন। সো সিমিলারলি বলো এখানে কি লিখবো, এর জন্য কেভিএল ইকুয়েশন কি লিখবো বলো, দেবজ্যোতি বলো কি লিখবো? এটা ভিটি মাইনাস ভিটি মাইনাস আইআরএস আইআরএসি, দ্যাট ইজ ইকুয়ালস টু, ধরে নাও এখানে ভোল্টেজ একটা আছে ভিএ, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে, ভি এর সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, আর এই ভিএটার রেসপেক্টে তুমি যদি লেখো তাহলে কত লিখতে পারবে, ভিএ মাইনাস আইএ ইনটু আরএ মাইনাস 2v ব্রাশ ইকুয়ালস টু তোমার হবে কি ইনটু ইবি ইকুয়ালস টু হবে কি তোমার ইবি। ঠিক আছে, আর এই ভিএটাকে তুমি আরেকটা কি লিখতে পারো, আইএসএইচ ইনটু আরএসএইচ লিখতে পারো। So these two are KVL equations for the short shunt compound DC generator, DC motor. ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের দেখলে প্রথম থেকে শুরু করে ফ্রম সেলফ এক্সাইটেড, তারপর সিরিজ, তারপর শান্ট, তারপরে কম্পাউন্ডের দুটো সবকটাকে ড্র করলাম। ঠিক আছে, এইবার এইখানে তোমাদের একটা প্রসঙ্গ আমি বলে দিচ্ছি, সেইটা হচ্ছে আমি এখানে প্রথম দিকে একটা ক্লাস, এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, তারপর আমি পরেরটাই করছি। এই অবধি আশা করি কারো না স্যার। এরপর একটা জিনিস বলি, ভালো করে বুঝবে ব্যাপারটা কি। ঠিক আছে, সেটা হচ্ছে এই কিউমিউলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ডের মধ্যে ফারাকটা কি, ভালো করে বোঝো। ধরো এই কয়েলটা যেটা রয়েছে, এই কয়েলটা ডট পোলারিটি এই দিকে আছে, এই কয়েলের ডট পোলারিটি এদিকে আছে, তাহলে এই কয়েলের জন্য ফ্লাক্স যেদিকে ফ্লো হবে, ঠিক আছে, এই কয়েলের জন্য ফ্লাক্স যেদিকে ফ্লো হবে, যদি সাপোজ এদিকে ফ্লো হয়, আর এই কয়েলের জন্য ফ্লাক্স সাপোজ ধরো এদিক থেকে এই দিকে একই দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, এই কয়েলের জন্য ফ্লাক্স সাপোজ এই দিকে ডট পোলারিটির জন্য এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, দুটো যদি একে অন্যকে সাপোর্ট করে, মানে একে অন্যকে ইনক্রিজ করে বা হেল্প করে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলি কিউমিউলেটিভ কম্পাউন্ড মেশিন। যদি সিরিজ ফিল্ড ফ্লাক্স এড করে, aids the shunt field flux,
তখন সেটাকে আমরা বলি হচ্ছে কিউমিউলেটিভ কম্পাউন্ড মেশিন। কিউমিউলেটিভ কম্পাউন্ড মেশিন, ঠিক আছে। যদি সিরিজ ফিল্ডের ফ্লাক্স আর শান্ট ফিল্ডের ফ্লাক্স একে অন্যকে এড করে, মানে হচ্ছে দুজন একে অন্যকে সাহায্য করছে, বাড়াচ্ছে ফ্লাক্সটাকে, টোটাল ফ্লাক্সটাকে ইনক্রিজ করছে, তখন সেটাকে আমরা বলবো কি, দে আর কিউমিউলেটিভলি কম্পাউন্ড। বাট যদি সিরিজ ফিল্ডের ফ্লাক্সের পোলারিটি আর শান্ট ফিল্ডের ফ্লাক্সের পোলারিটি একে অন্যের অপোজিটে হয়, যদি সিরিজ ফিল্ডের ফ্লাক্সের পোলারিটি আর শান্ট ফিল্ডের ফ্লাক্সের পোলারিটি একে অন্যের অপোজিটে হয়, মানে এ ওকে বাধা দিচ্ছে তো ও ওকে বাধা দিচ্ছে, ঠিক আছে। যদি দুজনকে মানে কি করব, কি বলে এক কথায় বাধা দেয়, রেজিস্ট করে, ঠিক আছে, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মেশিন, ঠিক আছে। ইফ দ্য সিরিজ ফিল্ড ফ্লাক্স, if the series field flux opposes the shunt field flux, opposes the phi sh, ঠিক আছে। যদি সিরিজ ফিল্ড ফ্লাক্স that is phi ac, a shunt field flux that is phi sh opposes, in that case সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মেশিন, DREN ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মেশিন, ঠিক আছে। সো এই দুটো কনসেপ্ট বা এই দুটো পদ্ধতি, এই স্টেপ তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, যে কাকে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মেশিন বলে, কাকে কিউমুলেটিভ কম্পাউন্ড মেশিন বলে, কোনটাকে লং শান্ট বলে, কোনটাকে শর্ট শান্ট বলে, কোনটার তোমার ভোল্টেজ পোলারিটি কিরকম হয়, তার কেভিএল ইকুয়েশন কিরকম হয়। ইট ইজ ভেরি ইজি, ঠিক আছে। ডিসি মোটর বা জেনারেটরের ক্ষেত্রে দিস ইজ দি মোস্ট ইজিয়েস্ট কনসেপ্ট, ঠিক আছে। তো দেখো এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার কিউমুলেটিভ আর কম্পাউন্ডের ওটা একবার বলবেন? আবার বলছি, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বুঝতে পারছো? উত্তর হ্যাঁ দেবে, স্যার। হ্যাঁ উত্তর দেবে। ধরো মিউট করে নাও, হ্যাঁ ধরো ধরো এই হচ্ছে তোমার ফিল্ড, ঠিক আছে। এই ফিল্ডের জন্য ফ্লাক্সের ডাইরেকশন সাপোজ ধরো এদিক থেকে এদিকে হচ্ছে, এরকম একটা জায়গাতে এরকম ভাবে ফ্লাক্সের ডাইরেকশন আসছে, ঠিক আছে। এইবার তুমি যদি এইখানে একটা ফিল্ড লাগাও, ধরো এর সঙ্গে তুমি এইদিকে একটা ফিল্ড লাগিয়েছো, অপোজিট দিকে ফিল্ড লাগিয়েছো, এর জন্য এদিকে ফ্লাক্স আর এর জন্য এদিকে ফ্লাক্স তৈরি হচ্ছে। তার মানে কি, এই ফিল্ড আর এই ফিল্ড একে অন্যকে কি করছে, বাধা দিচ্ছে। দুটো ফিল্ড একে অন্যকে বাধা দিচ্ছে। যদি এই রকম কানেকশন হয়ে যায়, ঠিক আছে, সাপোজ ধরো আমি এরকম বলছি, ধরো এই একটা ফিল্ড আছে, এই একটা ফিল্ড আছে, এর ডট পোলারিটি এইদিকে, তো এর ডট পোলারিটি এইদিকে, তার মানে এর জন্য ফ্লাক্সের ডাইরেকশন এদিক থেকে এইদিকে এরকম ভাবে ফ্লো হচ্ছে, এর জন্য ফ্লাক্সের ডাইরেকশন এদিক থেকে একদিকে এইদিক থেকে এইদিকে ফ্লো হচ্ছে। দুটো ডাইরেকশন যদি সেম থাকে তখন সেটাকে আমরা বলবো কিউমুলেটিভ কম্পাউন্ড, একে অন্যকে এড করছে বা একে অন্যকে বাড়াচ্ছে। যদি দুটোর মধ্যে অপোজিট ডাইরেকশন হয়ে যায়, সাপোজ একটা এইদিকে আছে তো একটা এইদিকে আছে, তো ইন দ্যাট কেস কি হবে, এর জন্য এদিক থেকে এদিকে ফ্লাক্সের ডাইরেকশন তৈরি হবে আর এর জন্য এদিক থেকে এদিকে ফ্লাক্সের ডাইরেকশন তৈরি হবে। সবসময় মনে রাখবে ডট অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ফ্লাক্সটা তার ডটের দিকে যাচ্ছে, ফ্লাক্স ডটের দিকে যাচ্ছে এরকম ভাবে ধরতে পারবে, ঠিক আছে। তো তুমি যদি দেখো দুটো ফিল্ডের জন্য এই উপরের যে ফিল্ডটা ড্র করেছি এর জন্য দুটো ফ্লাক্সের ডাইরেকশন একই দিকে, বাট এটা অপোজিট দিকে, ঠিক আছে। তো অপোজিট দিকে হওয়ার জন্য কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে, এফেক্টটা, নেট এফেক্টটা। সাপোজ একটা ফ্লাক্সের ভেক্টর এই দিকে আছে, সাপোজ এর ক্ষেত্রে ধরো এর ক্ষেত্রে আর্মেচার ফ্লাক্সের ডাইরেকশন এই দিকে আছে, সিরিজ ফিল্ডের ফ্লাক্সের ডাইরেকশন সাপোজ ধরো এই দিকে আছে ফাই এসি, আর শান্ট ফিল্ডের ফ্লাক্সের ডাইরেকশন ধরো এই দিকে আছে। তাহলে এই দিক বরাবর যদি হয় তাহলে রেজাল্ট্যান্ট কত হবে, রেজাল্ট্যান্টটা তো কমে যাবে, এইটুকু হয়ে যাবে রেজাল্ট্যান্ট, হবে কি হবে না, দিস ইজ রেজাল্ট্যান্ট ফাই এসএইচ মাইনাস ফাই এসি। রেজাল্ট্যান্ট কমে যাওয়ার জন্য কি হবে, তোমার রেজাল্ট্যান্ট ফ্লাক্সটাও কমে যাবে, এটা ছোট হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে যেদিকে শান্ট ফিল্ড আছে, সেই সিরিজ ফিল্ড আছে সেদিকে শান্ট ফিল্ড আছে, তাহলে সিরিজ ফিল্ড আর শান্ট ফিল্ড একে অন্যকে কি করবে, বাড়িয়ে দেবে, মানে টোটালটা আরো ইনক্রিজ করে যাবে, তা টোটালটা ইনক্রিজ করলে কি হবে, রেজাল্ট্যান্ট ফ্লাক্সটাও বেড়ে যাবে, টোটালটা ইনক্রিজ করলে কি হবে, রেজাল্ট্যান্ট ফ্লাক্সটাও বেড়ে যাবে। ধরো ফাই এসি হচ্ছে সামথিং 1 ওয়েবার আর ফাই এসএইচ হচ্ছে সাপোজ 2 ওয়েবার,
যদি উল্টো বললাম, ধরো 5ac তে ফ্লাক্সের পরিমাণ বেশি হতো, 5ac যদি 2 ওয়েবার হয় আর 5ac যদি 1 ওয়েবার হয়, তাহলে টোটাল 3 ওয়েবার হচ্ছে, তাহলে টোটাল 3 ওয়েবার মানে এতটা হচ্ছে সাপোজ, ঠিক আছে? তাহলে এই 3 ওয়েবারের সাথে এইখানে তোমার আর্মেচারের যে ফ্লাক্সটা আছে সেটা অ্যাড করলে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা পাবে, কোনটা বেশি হবে? এটা বেশি হবে না এটা বেশি হবে? বলো গ্রাফিক্যালি কি বোঝা যাচ্ছে কোনটা বেশি? এই দিকেরটা, এই দিকের ফাই আরটা বেশি না এই দিকের ফাই আরটা বেশি? কোন দিকের ফাই আরটা বেশি? ওরা হ্যাঁ আছে, দেখছেন দেখো ভাই আর আরেকবার দেখাবো, না না স্যার দেখছি এটা। এটা ভালো করে দেখো। এইটা হচ্ছে যেখানে এডিং মানে একে অন্যকে হেল্প করছে, তার জন্য রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেশি পাওয়া যাচ্ছে। আর এর জন্য হচ্ছে সাবট্রাক্টিং, মানে এটা 5sh, সেই 5sh এর উল্টো দিকে 5ac টা রয়েছে, তার মানে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? এই দিকেই হবে, 5sh এর দিকেই হবে, কারণ 5sh টা বড়, তাহলে ডিফারেন্সটা পাবো শুধু এইটুকু হবে, ঠিক আছে? কারো কোনো ডাউট, কারো কোনো কোশ্চেন দেখো জিজ্ঞেস করো। যাই হোক, তো দেখো নেক্সট, দেখো এটা হয়েছে, আর কোনো আপত্তি? মোটামুটি মনে রাখবে যে দুটো ফ্লাক্স একে অন্যকে সাহায্য করলে কিউমুলেটিভ, আর অপোজিট ডাইরেকশনে হলে ডিফারেনশিয়াল, ব্যাস। নেক্সট দেখো, নেক্সট এই একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা করার চেষ্টা করো, পড়ো, কেউ একজন পড়ো। সন্দীপ, সন্দীপ দেখো তো অঙ্কটা কি বলেছে। স্যার 960 কন্ডাক্টর লেখা আছে। হ্যাঁ, গিভেন ডেটা, বলো গিভেন ডেটায় কি কি দেওয়া আছে? দেখো হাইলাইট করা আছে, বলো, পড়ো পড়ো, যে কোনো একজন পড়ো, যে সহৃদয় ব্যক্তি যে কোনো একজন, সে একজন পড়বে, পড়ো। দেবজ্যোতি আছে স্যার, সহৃদয়। তুই পড়। বল স্যার, কি লেখা আছে? 8 pole lap on DC generator armature has 960 conductor. A flux of 400 megaweber and a speed of 400 rpm. মেগা নয় রে, মিলি ওয়েবার, মিলি মেগা নয়। মেগার সময় সব সময় মনে রাখবে ক্যাপিটাল এম লেখা হয়, ঠিক আছে? আর মিলির সময় সবসময় ছোট হাতের এম লেখা হয়, বুঝতে পেরেছো? মেগা হচ্ছে দিস ইজ মেগা, ভাই রে। নে বল। Calculate generate EMF on open circuit. If the same armature is wave-bound, at what speed must it be driven to generate 400 volt? তাহলে গিভেন ডেটায় কি কি দেওয়া আছে? প্রথমত বলে দেওয়া আছে নাম্বার অফ পোলস দেওয়া আছে, তাহলে P8 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ল্যাপ ওয়াউন্ড। ল্যাপ ওয়াউন্ড মানে কি? ল্যাপ ওয়াউন্ড স্যার, ল্যাপ ল্যাপ মানে হচ্ছে 2। না, ল্যাপ ওয়াউন্ড মানে হচ্ছে L টু P হবে, P স্যার। হ্যাঁ, P হবে, মনে পড়েছে। আচ্ছা, 960 খানা, এটা কি জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি। জেড হচ্ছে বলে দেওয়া আছে কত, 960টা বলে দেওয়া আছে। আচ্ছা, ফ্লাক্স বলে দেওয়া আছে, ফাই বলে দেওয়া আছে কত, বলে দেওয়া আছে 40 মিলি ওয়েবার বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে? স্পিড বলে দেওয়া আছে, এন আছে কত আছে, 400 আরপিএম আছে। আর কি দেওয়া আছে? ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ অন ওপেন সার্কিট, ইজি বার করতে বলেছে, ঠিক আছে? এটা কত? কিটা বলতো? এটা দেওয়া নেই না, ঠিক ঠিক ঠিক, এটা দেওয়া নেই, রাইট স্যার দিয়ে দেন। আরে এটা দেওয়ার দরকার নেই, ওই জন্য তো দেওয়া নেই। এটা কি দেওয়া থাকবে নাকি? এটা দেওয়ার দরকার নেই বলে দেওয়া নেই। বলো তাহলে কি করব? জেনারেটেড ইএমএফ বার করতে বলেছে, ইজি ফর্মুলা কি লিখেছিল আগের দিন? P5Z দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ বলো। ফর্মুলা কি ছিল? হ্যাঁ বসো, এবার বলো ভ্যালু বসাও। দেখো A ইকুয়াল টু P, হ্যাঁ A ইকুয়াল টু P ভ্যালু বসাও। তার মানে এখানে A ও যা P ও তাই, তার মানে A আর P কেটে দাও, আর লেখার দরকার নেই। A আর P ইকুয়াল, তার মানে কেটে দাও, তার মানে phi n z/60 হয়ে গেল। এবার phi এর ভ্যালু কত আছে? 40 ইনটু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, ইনটু n কত আছে?
স্পিড কত বলেছে? 400 আরপিএম বলেছে। আচ্ছা, জেড কত আছে? নাম্বার অফ কন্ডাক্টরস কত আছে? 960। কত ডিভাইডেড বাই 60, বল এটা কত হচ্ছে? স্যার পরীক্ষা হলে ক্যালকুলেটর ইউজ করতে হবে না স্যার? না, পরীক্ষা হলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তাহলে এত বড় স্যার, সেটাই বলছি। ও তো সবেতেই। দ্বিতীয়টাই দেয় তো টায়ার 2 তে? হ্যাঁ, টায়ার 2 তে দেই তো ইউজ করতে। টায়ার 2 তে দেয়। দেখো অত স্যার টায়ার বলছি, না 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 স্যার বলছি বলছি। বলো। না স্যার দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো না, স্যার তোমরা বলো। 256। 256 ওটাই হবে মনে হচ্ছে। 40 56। ইন্টু 4 বাই দেখো তাহলে তাই এখানে হয়েছে এখানে 256। তিনটে কেটে গেল, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 6 16 96। তার মানে দেখো 16 16 256 একবারে বেরিয়ে যাবে, এত ভোল্ট হচ্ছে। এবার বলো, বলেছে যদি সেম আর্মেচার ইজ ওয়ে বাউন্ড। ওয়ে বাউন্ড মানে কি? A ইকুয়ালস টু 2 হয়ে যাবে, তাই তো? দেখো দেখো ঠিক কি ঠিক বলিনি? ওয়ে হ্যাঁ বাউন্ড স্যার, মানে হ্যাঁ হচ্ছে স্যার। 2 হয়ে যাবে। ওয়েবে স্যার দুটো। হুম, তাহলে তাহলে ইজি কত হবে? ইজি, আচ্ছা তখন বলেছে স্পিডটা কত যখন 400 ভোল্ট জেনারেটেড ভোল্টেজ হয়, মানে ইজিটা দেওয়া আছে, ইজিটা বলে দিয়েছে এ মানে ইকুয়াল এনটা। টু, হ্যাঁ এনটা বার করতে বলেছে। এনটা কত হবে? তাহলে এন কত হবে? ফর্মুলা বসিয়ে দাও, পি ফাই এন জেড বাই 60 এ। তাহলে এন সমান সমান বেরোবে হচ্ছে ইজি ইন্টু 60 ইন্টু এ ডিভাইডেড বাই কত হবে? পি ইন্টু ফাই ইন্টু জেড। দেখো ইজি কত বলেছে? 400 বলেছে। 60, এ মানে কত? ওয়ে বাউন্ড দুটো। পি কত? 8। ফাই কত? 40 ইন্টু 10⁻³ ইন্টু জেড কত? 960। বার করো কত হচ্ছে, বার করো কত হচ্ছে। কত হচ্ছে বার করো, কত হচ্ছে বল? এটা 400 মানে 10 হচ্ছে এটা, এটা এটা কাটছে 6 16 96 হয়ে যাচ্ছে। 2 8, তার এখানে হচ্ছে 1000, 10,000, 10,000 বাই 16 হচ্ছে 64 হচ্ছে। 10,000 বাই 64 হচ্ছে। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25, তাই তো? 4 25 100 0 0, 4 16 64, 4 6 24, 4 2 8, 4 5 20, 4 4 16, 625 বাই 4। 625 বাই 4 কত হয় দেখ? 4 1 কে 4, 4 3 12, 4 1 কে 4 0, 4 2 8, 2 0, 4 5 20, 131.25 আরপিএম। দেখ তো এত আসছে কিনা ক্যালকুলেশন করে, দেখো এত আরপিএম আসছে কিনা দেখো। স্যার 156.25 আসছে তো, 25। 156 আসছে। এটা 4 দিয়ে ভাগ কর, 4 1 কে 4 হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 56 হয়, 56 হয়, 156 হচ্ছে। ঠিক আছে, এত আরপিএম অ্যান্সার আসছে। দেখো সবাই অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখো কি বলতে চেয়েছে আর এটা কি। এইবার তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো এটা অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো, কারোর কোনো প্রবলেম অসুবিধা জানাতে পারো। লজ্জা ঘেন্না ভয় রাখলে কিন্তু হবে না ভাই। বলুন বলুন। হুম, স্যার তো বুঝলাম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে দেখো যদি ল্যাপ ওয়াউন্ড বলে, ঠিক আছে, ল্যাপ ওয়াউন্ড বলা মানে আটটা পোল বলেছে, তার মানে 8টা পোল মানে কি বলতো? 8টা পোল মানে কি? স্যার এ ইজ ইকুয়াল টু পি তো স্যার, ল্যাপ উন্ডে। 8, হ্যাঁ, আর 8টা পোল মানে কি জিজ্ঞেস করছি?
8টা পোল মানে কি 4টে পেয়ার অফ পোলস, নর্থ সাউথ এরকম ভাবে 4টে আছে, তবে তো 8টা পোল হবে। হ্যাঁ স্যার। দেখো ঠিক আছে, দেখো এইবার যদি তোকে বলে দেয় যে এইরকম চারটে পেয়ার অফ পোলস আছে, 4টে পেয়ার অফ পোলস মানে হচ্ছে 8টা পোল, তো যদি 8টা পোল থাকে তো সেক্ষেত্রে ল্যাপ ওয়াউন্ড মানে কি, ল্যাপ মানে হচ্ছে দেখো ল্যাপ মানে হচ্ছে একটার ঘাড়ে একটা, এইরকম ভাবে কানেকশন করা আছে, আমি পরের দিন আরো বলবো, ঠিক আছে, এইরকম ভাবে কানেকশন হয়েছে, ঠিক আছে। এইবার ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি ব্যাপারটা। এইভাবে কানেকশন করতে করতে যদি আমার কাছে একটা কয়েল এরকম ভাবে আমি একটা তৈরি করেছি, সাপোজ দিস ইজ কয়েল 1, ঠিক আছে, সাপোজ দিস ইজ কয়েল 1। এইবার তোমার এখানে কতগুলো পোল আছে, পেয়ার অফ পোলস কতগুলো আছে, 4টে পেয়ার অফ পোলস আছে। মনে রাখবে এই একটা কয়েল